আমাদের আজকের মেইনলি চ্যাপ্টার আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা। আমরা কিন্তু গতদিন শৈবাল ছত্রাক পড়ছি। শৈবাল ছত্রাকের একটা সাকসেসর বলতে গেলে একটু উন্নত ভার্সন, সেটা কিন্তু আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা। হ্যাঁ, আমাদের বায়োলজিতে চ্যাপ্টারগুলো না এমনভাবে, মানে বোটানিতে চ্যাপ্টারগুলো এমনভাবে রেডি করা যে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার সেটা কিন্তু আসলে অনেকটা বোঝা যায়। হ্যাঁ, তুমি যদি দেখো চ্যাপ্টার 1 কিন্তু আমরা কোষ নিয়ে আলোচনা করছি, তারপর কোষ বিভাজন, তারপর কোষ রসায়ন, তারপর অণুজীব। অণুজীব কিন্তু একবারে ছোট ছিল, তাই না? তারপর কিন্তু তোমার যে শৈবাল ছত্রাক পড়লাম, শৈবাল ছত্রাক কিন্তু চোখে দেখা যায় এবং সেটা কিন্তু অনেকটা তোমার যদিও কিছু ছিল এককোষী, কিছু ছিল বহুকোষী। শৈবাল ছত্রাকের পরে আমরা যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়তেছি, আস্তে আস্তে কিন্তু একটা উন্নতির দিকে যাচ্ছে, একটা কিন্তু হায়ারার্কি মেনটেন করে তারা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট বলো বা উন্নতির দিকে যাচ্ছে। আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে এখানে আমাদের প্রকৃতিতে যে চেঞ্জগুলো হচ্ছে, এখানে কিন্তু আমাদের জন্য মানে একটা লার্নিং আছে, দেখছো? আমরা কিন্তু একটা জাস্ট হায়ারার্কি মেনটেন করে 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 কিন্তু একটু উপরের দিকে উঠতেছি, আমরা কিন্তু একদিনে উপরের দিকে উঠে যাই নাই। তার মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের মানে একটা শিক্ষা নেওয়ার মতো একটা ব্যাপার যে আমরা যদি একটু উপরের দিকে উঠতে চাই, আমরা কিন্তু জাস্ট একদিনে ইমপ্রুভমেন্ট চাইলাম বা একদিনে আমি অনেক বড় লেভেলে চলে যেতে চাইলাম, আমরা কিন্তু যেতে পারবো না। আমরা কিন্তু আস্তে 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 কিন্তু প্রত্যেকটা স্টেপ মেনটেন করে 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 কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে উপরের দিকে যেতে হবে। যে যত বেশি পরিশ্রম করবে সে ওই স্টেপগুলো তত দ্রুত অতিক্রম করতে পারবে, এটাই আসলে মেইনলি ডিফাইন করে। দেখবো অ্যাডমিশন টেস্টটাও কিন্তু অনেকটা এরকম। তুমি যদি একদিনের টার্গেট করো যে আজকে তুমি 100-100 পাবা, ব্যাপারটা কিন্তু আসলে কোনোভাবেই পাবা না। দেখবা সাপোজ মনে করো তোমাদের যাদের কোচিং শুরু হচ্ছে, তারা হয়তো আজকে হয়তো 30 বা 35 নাম্বার পাইছো, নেক্সট দিন হয়তো তুমি 36 পাবা, তারপর দিন হয়তো 38, তারপর দিন হয়তো 40, তারপর আস্তে 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 কিন্তু বাড়তে বাড়তে গিয়ে দেখবো যে 48, 49, 50ও তোমরা পাচ্ছ, বা 100-এর মধ্যে তুমি 100ও পাচ্ছ। দেখো ব্যাপারটা কিন্তু আসলে একদিনে কিন্তু এই চেঞ্জগুলো আসে নাই। তুমি কিন্তু নিজের উপর কাজ করতেছো, নিজেকে আগের দিন থেকে বেটার একটা ভার্সনে তুমি ট্রান্সফর্ম করতেছো, তারপরে কিন্তু তুমি এই অবস্থায় আসতে পারছো, তাই না? তো দেখো এই প্রকৃতির মাঝেও কিন্তু আমাদের কিন্তু এই লার্নিংগুলো কিন্তু লুকায় আছে। সো আমরা যদি একটু বলি যে ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রে দেখো শৈবালের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা কিন্তু ছত্রাকেও ছিল, এবং ছত্রাক কিন্তু আরেকটু ইমপ্রুভ হয়েছে। ছত্রাকের থেকে ব্রায়োফাইটা টেরিডোফাইটা কিন্তু আরেকটু বেশি ইমপ্রুভড হবে। ওকে, মানে যে বৈশিষ্ট্যগুলো একবার অ্যাড হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আলটিমেটলি থেকেই যাচ্ছে অনেকদিন পর্যন্ত। তাহলে দেখো আমরা একটু ক্লাসে চলে যাই। আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটার একবার শুরুর আগেই আমাদের একটা জিনিস জানা দরকার, যে পুষ্পক উদ্ভিদ বলে ব্যাপার একটা আছে। দেখো পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, মনে রাখবা যাদের ফুল হয় তাদেরকে বলা হয় ফ্যান্ড্রোগ্যামস, আর যাদের ফুল হয় না তাদের বলা হয় ক্রিপ্টোগ্যামস। তো আমি যদি বলি যে ভাইয়া ক্রিপ্টোগ্যামসের মধ্যে কী আছে, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো হলো আমাদের ক্রিপ্টোগ্যামস। আর যদি বলি ভাইয়া যাদের ফুল হয়, তার মানে নগ্নবীজি আবৃতবীজিতে ফুল হয়, তারা কিন্তু আমাদের মানে ফ্যান্ড্রোগ্যামস। তারা কি ফ্যান্ড্রোগ্যামস? তাহলে ফ্যান্ড্রোগ্যামস মানে হলো যাদের ফুল হয়। আচ্ছা দাঁড়াও আমি একটু নোট অ্যাপটা অন করে নিই, তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কয়টা পার্ট থাকতেছে, আমাদের কিন্তু দুইটা পার্ট থাকতেছে, তাই না? একটা হলো ফ্যান্ড্রোগ্যামস, আর এটাকে বলো ক্রিপ্টোগ্যামস। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাইয়া ফ্যান্ড্রোগ্যামস অ্যাকচুয়ালি কি? ফ্যানেরোগ্যামস, হ্যাঁ ফ্যান্ড্রোগ্যামস। তাহলে ফ্যান্ড্রোগ্যামস হলো যাদের ফুল হয়, তাদের বলবো কি ফ্যান্ড্রোগ্যামস। আর যাদের ফুল হয় না তাদের বলবো কি ক্রিপ্টোগ্যামস বা ক্রিপ্টোগ্যামস। ওকে, তাহলে এটা বলবো কি ফুল হয় না। হ্যাঁ, ফুল হয় না। তাহলে এই জিনিসটা তোমাকে একটু আইডিয়া রাখতে হবে। যাদের ফুল হয় তাদেরকে আমরা বলি কি, তাদেরকে বলি হলো আমরা ফ্যান্ড্রোগ্যামস, আর যাদের ফুল হয় না তাদেরকে বলি কি আমরা ক্রিপ্টোগ্যামস। এখন ফুল হয় না এরকম কাদের আছে বলো তো? যাদের ফুল হয় না এরকম উদাহরণ কি কি আছে? তাহলে বলবো ভাইয়া শৈবাল ছত্রাক, শৈবাল, হ্যাঁ ছত্রাক, এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা। হ্যাঁ, টেরিডোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ওকে, তাহলে এই সেটা মনে রাখতে হবে। আর যদি বলি যে ভাইয়া আমাদের ফ্যান্ড্রোগ্যামসে কি আছে, তাহলে বলবো তোমার হলো নগ্নবীজি, নগ্নবীজি এবং আবৃতবীজি। হ্যাঁ, নগ্নবীজি এবং আবৃতবীজি। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কোনটা ফ্যান্ড্রোগ্যামস এবং কোনটা ক্রিপ্টোগ্যামস। এই যে ফ্যান্ড্রোগ্যামস আর ক্রিপ্টোগ্যামসের মধ্যে একটা জিনিস একটু খেয়াল করো, এই যে শৈবাল ছত্রাক দেখতেছো না, শৈবাল ছত্রাক, এই শৈবাল ছত্রাকটা হলো আমাদের বলতে গেলে লোয়ার ক্রিপ্টোগ্যামস। কি লোয়ার ক্রিপ্টোগ্যামস? আর এই যে তোমার দেখতেছো ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এগুলো কিন্তু আমাদের হায়ার ক্রিপ্টোগ্যামস। ওকে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা কি, এটা হলো তোমার হায়ার, হ্যাঁ হায়ার। হুম, আর এটা হলো তোমার লোয়ার। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া এই শৈবাল ছত্রাক আর এই যে উন্নত টেরিডোফাইটের মধ্যে কানেকশন কোর্স থেকে বলো তো, এই যে ব্রায়োফাইটা। তারপরে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, কোশ্চেনটা এভাবে করে যে শৈবাল ছত্রাক মানে অনুন্নত শৈবাল ছত্রাক এবং তোমার অনুন্নত শৈবাল ছত্রাক এবং উন্নত তোমার টেরিডোফাইটের মধ্যে কানেকশন কে করছে, তাহলে বলবো তোমার হলো ব্রায়োফাইটা করছে। কে করছে? ব্রায়োফাইটা করছে। তাহলে এই জিনিসটা তোমাকে একটু হলো আইডিয়া রাখতে হবে। এবং আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ঠিক আছে আমি এটা বুঝলাম,
এখান থেকে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করবে এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এখানে আসলে কী উন্নত বৈশিষ্ট্য আছে বা কোনটাতে কী নাই এই জিনিসটা কিন্তু আমাদের একটু জানতে হয়। এই ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করতেছি, তবে আমরা একটু বইয়ে চলে যাই, একটু বই খেয়াল করো। তাহলে যেটা আমি বলতেছিলাম যে দেখো ওই ব্যাপারটা কিন্তু এখানে তোমার সুন্দর করে বলা আছে যে আমাদের কিন্তু অপুষ্পক উদ্ভিদ বলতে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে ক্রিপ্টোগ্যামস, এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা হলো তোমার অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামসের উদাহরণ, এবং শৈবাল ছত্রাক যেটা সেটা কিন্তু লোয়ার ক্রিপ্টোগ্যামসের উদাহরণ, এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা যেটা সেটা কিন্তু তোমার হায়ার ক্রিপ্টোগ্যামসের উদাহরণ। তার মানে এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি বলি যে ভাইয়া কম উন্নত থ্যালোফাইট বলতে শৈবাল ছত্রাক এবং উন্নত টেরিডোফাইটের মাঝে কানেকশন কে করছে বলতো, তাহলে তোমার ব্রায়োফাইটা এই কানেকশনটা ক্রিয়েট করছে। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে এই আইডিয়াটা রাখতে হবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটের মধ্যে কে বেশি উন্নত, বলবো টেরিডোফাইটা উন্নত। যদি বলি শৈবাল ছত্রাকের পরে কেউ বেশি উন্নত, তাহলে বলো ব্রায়োফাইটা উন্নত। ওকে, তাহলে এই ব্যাপারটাই তোমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। এখন আমি পরের পেজে চলে যাই। পরের পেজে একটু খেয়াল করো, জিনিসটা বলছিলাম যে ভাইয়া ব্রায়োফাইটা ব্রায়োফাইটার মধ্যে আমাদের একটা ব্যাপার আছে যে ব্রায়োফাইটা উদ্ভিদটাকে আমরা উভচর হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? কেন উভচর হিসেবে কাউন্ট করি সেটা আমরা একটু পরে জানবো। তবে এই যে ব্রায়োফাইটা শব্দটা প্রথম কে ব্যবহার করেন জানো? বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম এই ব্রায়োফাইটা নামটা ব্যবহার করেন। আমি যদি জিজ্ঞাসা করি সর্বপ্রথম ব্রায়োফাইটা নামটা কে ব্যবহার করেন, তাহলে বলবো কি বিজ্ঞানী ব্রাউন। তারপর যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে আমরা কি বলি বলতো? ব্রায়োফাইটস বলি। কি বলি? ব্রায়োফাইটস বলি। এখন এখানে একটা কোশ্চেন আসবে যে ব্রায়োফাইটের আন্ডারে ব্রায়োফাইটাটা অ্যাকচুয়ালি কী, বা ব্রায়োফাইটের আন্ডারে আসলে কী আছে, এটা আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, দেখো ব্রায়োফাইটের কিন্তু একটা বিভাগ, দেখো প্রচলিত শ্রেণীবিন্যাস অনুসারে ব্রায়োফাইটের কিন্তু একটা বিভাগ, এবং মার্গুলিসের এই যে এটার অনুসারে আরও অনেক কথাবার্তা বলছে। আপাতত অত ঝামেলায় যাওয়ার দরকার নাই, জাস্ট একটা জিনিস মনে রাখো, ব্রায়োফাইটা বলে কিছু একটা আছে, এইটা যদি আইডিয়া রাখতে পারো তোমাদের জন্য মোর দেন এনাফ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ব্রায়োফাইট শব্দটা প্রথম কে ব্যবহার করছেন বলে বিজ্ঞানী ব্রাউন। এবং এই যে ব্রায়োফাইটা যেটা, এই ব্রায়োফাইটাটা আসলে কোন ধরনের উদ্ভিদ? এটা কিন্তু একটা উভচর উদ্ভিদ। কেন? কারণ এই উভচর উদ্ভিদ, কারণ এদের তোমার প্রজননের জন্য এদের কিন্তু পানি মাধ্যম যেটা বা জলীয় মাধ্যম যেটা সেটা কিন্তু এদের দরকার হয়, সেই জন্য কিন্তু এরা উভচর উদ্ভিদ। তারপর দেখো ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। আমরা কিন্তু শৈবাল ছত্রাকের পর থেকে যেগুলো আগাচ্ছে সেগুলো কিন্তু একটা আসলে উন্নতির দিকে আগাচ্ছে, তাই না? উন্নতির দিকে আগাচ্ছে বলতে মনে করো সাপোজ শৈবাল ছত্রাকে যে অনুন্নত বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো তোমার মানে ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে একটু একটু করে কমে আসতেছে, বা একটা উন্নত বৈশিষ্ট্যগুলো নতুন ক্রিয়েট হচ্ছে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো যে শৈবাল ছত্রাকের ক্ষেত্রে মানে আমাদের কিন্তু শৈবাল ছত্রাক কিন্তু একটা বহুকোষী উদ্ভিদ ছিল, তাই না? তার মানে আমরা কিন্তু অলরেডি এককোষী উদ্ভিদের যে জনরা যেটা সেটা কিন্তু অলরেডি শেষ করে আসছি। কারণ তোমার এককোষী উদ্ভিদ কারা ছিল? এককোষী উদ্ভিদ কিন্তু ছিল, মনে করো যে এককোষী প্রাণী আসলে কারা ছিল? তোমার ওই যে নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক, তারপর মনে করছো ব্যাকটেরিয়া, এগুলো তো মনে করো খুবই এককোষী টাইপের বা অনুন্নত টাইপের ছিল। কিন্তু এখন আমরা যেগুলো আলোচনা করতেছি সেগুলো কিন্তু আসলে অনুন্নত না, এগুলো কিন্তু আসলে অনেক উন্নত টাইপের জিনিসপত্র নিয়ে আলোচনা করতেছি। এবং এখানে তোমাকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আমরা কিন্তু দিন দিন আসলে প্রোগ্রেসের দিকে যাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে ভাই এরা কি হলে এককোষী হবে না বহুকোষী হবে বলতো? এটা কিন্তু বহুকোষী হবে। কেন বহুকোষী হবে? কারণ এককোষী কিন্তু আর এখন বেঁচে নাই, বা এককোষী কিন্তু দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর দেখো এটা কিন্তু অপুষ্পক, এটা কিন্তু অলরেডি বলছি। এবং যেহেতু অপুষ্পক তাদের কিন্তু ফুল ফল বীজ হয় না, ঠিক আছে? এটা মনে রাখবা, কারণ ফুল থেকে কিন্তু ফল হবে, বীজ হবে, বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো হবে। যেহেতু এদের মানে এরা অপুষ্পক, মানে এরা অবীজী, তার মানে এদের কিন্তু কোনো ফুল ফল বীজ হওয়ার কোনো চান্স নাই বা সুযোগ নাই। তারপর দেখো এদের দেহ কিন্তু গ্যামেটোফাইটিক। হ্যাঁ, এদের দেহ কিন্তু গ্যামেটোফাইটিক তথা হ্যাপ্লয়েড। এদের দেহ কেমন? গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। আর কিছু একটু দেখো আমাদের না এখানে বেশ কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমরা একটু পরে আলোচনা করবো। হ্যাপ্লন্টিক জনুক্রম, ডিপ্লন্টিক জনুক্রম, এই রিলেটেড বেশ কিছু আমাদের ব্যাপার আছে, এগুলো একটু আমাদের জানতে হবে। দেখো গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র এবং স্বভোজী। এইটার পাশাপাশি আমরা না একটা জিনিস একটু জানতে চাই, এই যে জিনিসটা জানতে চাই সেটা হলো আমাদের মেইনলি হ্যাপ্লন্টিক জনুক্রম আর ডিপ্লন্টিক জনুক্রম। আমরা একটু জনুক্রম জিনিসটা কি সেটা একটু জানতে চাই। হ্যাঁ, জনুক্রম জিনিসটা একটু জানতে চাই। আমাদের বলতে হবে হ্যাঁ জনুক্রম জিনিসটা অ্যাকচুয়ালি কী, জনুক্রম জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখো জনুক্রম বলতে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে যে আমাদের একটা গ্যামিট মানে একটা হ্যাপ্লয়েড অবস্থা থেকে ডিপ্লয়েড অবস্থা, এবং ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থা, এই যে ট্রান্সফরমেশন যেটা, এটাই কিন্তু আমাদের হলো মেইনলি জনুক্রম। এটা কি বলতো? মেইনলি হলো জনুক্রম। তাহলে দেখো আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি আমাদের জনুক্রম, আমাদের এই বইয়ে আপাতত চিন্তাভাবনা মানে বইয়ের কথা অনুযায়ী আমাদের হ্যাপ্লন্টিক জনুক্রম বলে একটা কথা আছে, হ্যাপ্লন্টিক জনুক্রম বলে একটা কথা আছে, আর এটা আছে তোমার ডিপ্লন্টিক জনুক্রম বলে একটা কথা আছে, ঠিক আছে? ডিপ্লন্টিক জনুক্রম বলে একটা ব্যাপার আছে। তাহলে দেখো হ্যাপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি কী মিন করে, আর ডিপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি কী মিন করে সেটা একটু তোমাদের জানা দরকার। আমি যদি তোমাকে বলি যে ভাই হ্যাপ্লন্টিক,
আচ্ছা দেখো, আমাদের কিন্তু নর্মালি কিন্তু আমাদের দুইটা স্টেজ থাকে বলতে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, আমাদের নর্মালি তুমি মনে করো সাপোজ একটা ব্রায়োফাইটাকে তুমি আনতে বলছো, মনে করো সাপোজ তুমি একজনকে বললা যে তুমি একটা ব্রায়োফাইটা খুঁজে নিয়ে আসো। তুমি একজনকে ব্রায়োফাইটা যে খুঁজে নিয়ে আসতে বললা, সেই ব্রায়োফাইটা খুঁজতে গিয়ে সে যে অবস্থায় কোনো একটা ইয়াকে পাইলো, সাপোজ মনে করো যে একটা ব্রায়োফাইটাকে নর্মালি কিন্তু সে মানে ডিপ্লয়েড অবস্থা যেটা মনে করো সাপোজ তার যে স্পোরোফাইটিক অবস্থা যেটা, সেই অবস্থায় কিন্তু তাকে পাওয়া যাবে না। তাকে সেই অবস্থায় কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি কোন অবস্থায় পাইলা সেটার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছুই। ওকে, তাহলে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, নর্মালি আমরা যদি জিজ্ঞাসা করি যে আমি ব্রায়োফাইটাকে আনতে বলছি, এই ব্রায়োফাইটাকে আমি নর্মালি কোন অবস্থায় পাচ্ছি সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি মনে করো আমি তোমাকে বললাম যে তুমি যাও, ওই এলাকাতে যাবা, একটা ব্রায়োফাইটাকে তুলে নিয়ে আসবা। সেই ব্রায়োফাইটাকে তুমি হ্যাপ্লয়েড অবস্থায় তুমি বেশিরভাগ সময় পাবা। তার মানে যদি তুমি একটা উদ্ভিদকে যে অবস্থায় তুমি সবচেয়ে বেশি দেখতেছো, সেই অবস্থাটা যদি হ্যাপ্লয়েড হয়ে থাকে, সেটাকে বলে হ্যাপ্লন্টিক জনুক্রম। আমি তোমাকে একটু ডিটেলসও বলি। দেখো, তুমি মনে করছো একটা ব্রায়োফাইটাকে আনতে বলছো, মনে করো এই একটা অঞ্চলে গেল এবং সে একটা ব্রায়োফাইটা খুঁজে পেলো। সেই ব্রায়োফাইটাকে যে স্টেজে খুঁজে পেলো বা যেই অবস্থাটাতে সে খুঁজে পেলো, সেই অবস্থাটা তোমার হ্যাপ্লয়েড, বুঝতে পারছো? তার মানে যে অবস্থাটাতে পেয়ে গেছি, তার মানে তুমি বুঝতে পারতেছো এই অবস্থাটা আমি কেন পাইছি। তার মানে সে এই অবস্থাটা থেকে অভ্যস্ত, এই অবস্থায় থাকলে সে সবুঝই এবং সেই অবস্থায় থাকলে সে স্বতন্ত্র। এই জন্যই কিন্তু তাকে সেই অবস্থাটাই পাইছি। এবং এই অবস্থাটা ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড। যেহেতু স্বতন্ত্র বহুকোষী অবস্থাটা হ্যাপ্লয়েড, সেজন্য আমরা বলি হ্যাপ্লন্টিক জনুক্রম। তার মানে হ্যাপ্লন্টিক জনুক্রম অ্যাকচুয়ালি মানে কি? হ্যাপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি বোঝায় স্বতন্ত্র, স্বতন্ত্র লিখে নাও তোমরা। হ্যাপ্লয়েড অবস্থাটা আমি যদি বলি হ্যাপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, তাহলে বলবো স্বতন্ত্র স্বতন্ত্র বহুকোষী বহুকোষী দশাটা স্বতন্ত্র বহুকোষী দশাটা কেমন? দশাটা হলো তোমার হ্যাপ্লয়েড। ওকে, আর যদি বলি ভাইয়া ডিপ্লন্টিক জনুক্রম মানে কি, তাহলে বলবা ভাইয়া স্বতন্ত্র 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 বহুকোষী বহুকোষী দশাটা কেমন? বহুকোষী দশাটা কেমন? ডিপ্লয়েড। বহুকোষী দশাটা কেমন? ডিপ্লয়েড। এইটাই হলো হ্যাপ্লন্টিক জনুক্রম আর ডিপ্লন্টিক জনুক্রমের মূল কথা। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই হ্যাপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি কী বুঝি আর ডিপ্লন্টিক জনুক্রম বলতে অ্যাকচুয়ালি কী বুঝি। তাহলে সহজ কথা হলো, আমি তোমাকে একটা ব্রায়োফাইটা আনতে বললাম, সেই ব্রায়োফাইটাকে তুমি যে অবস্থায় খুঁজে পাইছো, তার মানে স্বতন্ত্র বহুকোষী উদ্ভিদ যেটা, সেটা হলো তোমার যদি হ্যাপ্লয়েড হয়ে থাকে, তাহলে সেটা তোমার হ্যাপ্লন্টিক জনুক্রম। যেমন ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় তুমি তাকে পাবা, সেটা কিন্তু হ্যাপ্লন্টিক জনুক্রম। আর যদি বলি যে ভাইয়া টেরিডোফাইটের ক্ষেত্রে কি, টেরিডোফাইটের ক্ষেত্রে তুমি যদি আমি তোমাকে একটা টেরিডোফাইট খুঁজে আনতে বলি, তাকে কিন্তু তুমি একটা বহুকোষী যে স্বতন্ত্র অবস্থাটা তুমি তাকে যে খুঁজে পাচ্ছ, সেটা কিন্তু একটা ডিপ্লয়েড অবস্থা, সেটা আমরা বলছি ডিপ্লন্টিক জনুক্রম। তাহলে এই কথাটা যদি তুমি একটু মনে রাখতে পারো, তোমার জন্য বাকি পড়া অনেক ইজি হয়ে যাবে। দেখো, আমি তোমাকে বলছিলাম এটা কিন্তু আমরা ব্রায়োফাইটার কিন্তু হ্যাপ্লন্টিক জনুক্রম পাচ্ছি। কী জনুক্রম পাচ্ছি? হ্যাপ্লন্টিক জনুক্রম পাচ্ছি। হ্যাপ্লন্টিক জনুক্রম মানে হইলো এর স্বতন্ত্র অবস্থাটা হলো গ্যামিটোফাইটিক। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা কি, এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এই আলোচনাটা কেন করলাম? এই আলোচনাটা করলাম এই জিনিসটাই তোমাকে বোঝানোর জন্যে যে স্বতন্ত্র স্বতন্ত্র অবস্থাটা কোনটা বলে গ্যামিটোফাইটিক অবস্থা। ওকে, তারপর দেখো, আমি যদি বলি যে ভাই দেহটা কেমন? থ্যালয়েড। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। কেন? মূল কাণ্ড পাতায় ভাগ করা শুরু হয়েছে কোথায় জানো? তার মানে একটু লিখে নাও, মূল কাণ্ড পাতা ভাগ হওয়া শুরু হয়েছে, মূল কাণ্ড পাতা ভাগ হওয়া শুরু হয়েছে কোথা থেকে? ভাগ হওয়া শুরু হয়েছে টেরিডোফাইটা থেকে। কোত্থেকে? টেরিডোফাইটা থেকে। কোত্থেকে? টেরিডোফাইটা থেকে। ওকে, প্লিজ মনে রাখবা। আমি জিজ্ঞাসা করি যে আমি হলো শৈবাল ছত্রাকে কি মূলকাণ্ড পাতা পাবো? পাবো না। কারণ কি? কারণ টেরিডোফাইটা থেকে কিন্তু আমাদের মূলকাণ্ড পাতা হওয়া শুরু করছে। ওকে, তারপর দেখো, এতে কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড আছে এবং বেশ কিছু প্রজাতিতে স্কেল থাকে। ওকে, এটা একটু মনে রাখবা। এবং দেহে কিন্তু এদের ভাস্কুলার টিস্যু নাই। পাশে লিখে রাখো, ভাস্কুলার বান্ডেল শুরু হয়েছে কোথায় বলো তো? ভাস্কুলার বান্ডেল শুরু হয়েছে টেরিডোফাইটাতে। কোথা থেকে শুরু হয়েছে? কোথা থেকে? টেরিডোফাইটা থেকে। ওকে, লিস্টটা মনে রাখতে হবে। তাহলে লিস্টটা একটু খেয়াল রাখবা। এবং দেখো, এদের জননাঙ্গ কেমন? এদের জননাঙ্গ কিন্তু বহুকোষী এবং বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই এদের জননাঙ্গটা কেমন? বহুকোষী এবং বন্ধা কোষ আবরণী দ্বারা আবৃত। তার মানে শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কিন্তু এক কোষী ছিল। তাহলে এটা তোমরা লিখে নাও, শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কিন্তু জননাঙ্গটা ছিল এক কোষী এবং বন্ধাকোষে কোনো আবরণী ছিল না, এবং স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ তৈরি হইতো না।
বুঝতে পারছো? আবার এদের কিন্তু এখন দেখো আমি ওই ব্যাপারটাই বলতেছি, দেখো স্ত্রী জননাঙ্গে বলা হয় আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গে বলা হয় অ্যানথ্রেডিয়াম। আর্কিগোনিয়ামটা দেখতে কেমন, ফ্লাস্কের মতো, এবং অ্যানথ্রেডিয়ামটা দেখতে অনেকটা গোলাকার নাশপাতি আকার। ওকে, আরেকটা জিনিস দেখো, এদের যৌনজননটা কেমন ধরনের, যৌনজননটা গ্যামাস ধরনের। গ্যামাস মানেই হইল তোমার ডিম্বাণু যেটা সেটা হবে তোমার নিশ্চল এবং বড়, শুক্রাণুটা হবে তোমার হলো ছোট এবং সচল। তাহলে ওই কথাটাই বলা আছে যে বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে ক্ষুদ্র সচল পুং গ্যামেটের মিলন হয়, এটাই হলো তোমার যৌনজনন। কোন ধরনের যৌনজনন? গ্যামাস ধরনের যৌনজনন। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এবং দেখো এদের শুক্রাণু কিন্তু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এবং নিষেকের জন্য যেহেতু জলীয় মাধ্যম প্রয়োজন হয়, সেজন্য আমরা এদেরকে কী বলতেছি বলতো? উভচর উদ্ভিদ বলতেছি। কী বলতেছি? উভচর উদ্ভিদ বলতেছি। কী বলতেছি? উভচর উদ্ভিদ বলতেছি। তাহলে জিনিসটা মনে রাখবা। এবং দেখো এদের ভ্রূণ কিন্তু বহুকোষী। এদের ভ্রূণ কেমন? বহুকোষী। এবং ভ্রূণ স্ত্রী প্রজননাঙ্গের ভিতরে মানে অভ্যন্তরে থাকে। তার মানে আমরা কিন্তু শৈবাল ছত্রাকে পড়ছিলাম, এদের মানে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কিন্তু কোনো ভ্রূণ তৈরি হয় না, এদের ক্ষেত্রে কিন্তু ভ্রূণ তৈরি হয়। তাহলে এটা একটু কথাটা লিখে নাও যে শৈবাল ছত্রাকে শৈবাল ছত্রাকে শৈবাল ছত্রাকে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ তৈরি হয় না। থাকা অবস্থায় কোনো ভ্রূণ তৈরি হয় না। ওকে, ভ্রূণ তৈরি হয় না। তাহলে জিনিসটা একটু মনে রাখবো। ওকে, তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া তাহলে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণ তৈরি হয়, এটা কোথা থেকে শুরু হয়েছে? তাহলে বলবো ব্রায়োফাইটা থেকে শুরু হয়েছে। তারপর দেখো জীবনচক্রে গ্যামিটোফাইট, দেখো আরেকটা যেটা বলে দিই, উৎপন্ন স্পোরগুলো কিন্তু একই আকৃতির, মানে হোমোস্পোরাস। কেমন? হোমোস্পোরাস। নর্মালি মানে শুক্রাণু ডিম্বাণুগুলো যদি আলাদা আলাদা টাইপের হয় বা দেখতে একটু আলাদা টাইপের হয় বা গঠন বৈশিষ্ট্য যদি আলাদা হয়, তখন সেক্ষেত্রে আমরা বলি হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস হওয়াটা উন্নত বৈশিষ্ট্য, হোমোস্পোরাস হওয়াটা অনুন্নত বৈশিষ্ট্য। এটা একটু মনে রাখো তোমরা। এখন দেখো জীবনচক্রে গ্যামিটোফাইট প্রধান এবং স্পোরোফাইটটা গৌণ। তাহলে দেখো আমি কিন্তু বলছিলাম হ্যাপ্লন্টিক জনক্রম। হ্যাপ্লন্টিক জনক্রম মানে কি বলতো? তুমি একটা ব্রায়োফাইটকে আনতে গেছো, ওকে যে অবস্থায় পাবা মানে স্বতন্ত্র এবং বহুকোষী অবস্থায় তুমি যেটা পাচ্ছ, ও কিন্তু আসলে গ্যামিটোফাইটিক বা হ্যাপ্লয়েড। তাহলে ওই কথাটাই বলছে, গ্যামিটোফাইটিক দশাটা কিন্তু প্রধান এবং স্বতন্ত্র। ওকে, স্বতন্ত্র। ওকে, আর স্পোরোফাইট যেটা সেটা কিন্তু গৌণ গৌণ এবং স্পোরোফাইটটা তোমার কার উপর নির্ভরশীল? স্পোরোফাইটটা কিন্তু তোমার গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। এই কথাটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তারপর একটা জিনিস একটু দেখো, স্পোরটা অঙ্কুরিত হয় কি তৈরি করে বলো তো? থ্যালাস গঠন করে। স্পোরটা অঙ্কুরিত হয় কি তৈরি করে বলো? থ্যালাস গঠন করে। এবং এটা কিন্তু পরে প্রোটোনেমা গঠন করে, থ্যালাস গঠন করে বা প্রোটোনেমা গঠন করে। ওকে, তো আমি জিজ্ঞাসা করি যে ভাই ব্রায়োফাইটার ক্ষেত্রে যেটা স্পোরটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করবে? ভাই প্রোটোনেমা তৈরি করবে। তার মানে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো দেখতেছি, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমার জন্য মোটামুটি চ্যাপ্টারটা অনেকটা আগায় যাবে। দেখো আমি তোমাকে আরেকবার রিপিট করি যে আমাদের ব্রায়োফাইটার ক্ষেত্রে এটা কেমন? ব্রায়োফাইটা কিন্তু আমাদের একটা বহুকোষী উদ্ভিদ এবং এখানে কিন্তু কোনো মানে যেহেতু ফুল হচ্ছে না, যেহেতু ক্রিপ্টোগ্যামস, আমরা এতে কিন্তু ফুল ফল বীজ আনুষঙ্গিক যা যা থাকার সেগুলো কিন্তু এখানে পাবো না। তারপর একটা জিনিস দেখো, এদের থেকে কিন্তু গ্যামেটোফাইটিক, এদের থেকে কেমন? গ্যামেটোফাইটিক। এবং যেহেতু হ্যাপ্লন্টিক জনক্রম, তার মানে এদের মূল দেহ যেটা মানে স্বতন্ত্র বহুকোষী উদ্ভিদ অবস্থা যেটা, সেটাকে হবে কেমন? সেটা কিন্তু হ্যাপ্লয়েড অবস্থা হবে। এবং আমি কিন্তু সাধারণত হ্যাপ্লয়েড অবস্থাতেই তাকে কিন্তু খুঁজে পাবো। এবং গ্যামেটোফাইটিক দশা যেটা সেটাই কিন্তু স্বতন্ত্র হবে। স্পোরোফাইটিক অবস্থাটা কিন্তু গৌণ হবে। স্পোরোফাইটটা মানে তোমার গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল হবে। তাহলে এই জিনিসটা তোমাকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এবং এদের যৌনজননটা কেমন? যৌনজননটা তোমার ওগ্যামাস টাইপের এবং এতে কিন্তু ভাস্কুলার বান্ডেল নাই। কেন নাই? কারণ আমরা জানি ভাস্কুলার বান্ডেলটা শুরুই হয় টেরিডোফাইটা থেকে। এবং যদি বলি যে ভাইয়া এদের জননাঙ্গ কি এককোষী? বলবে হ্যাঁ, এদের কিন্তু জননাঙ্গ এককোষী না, এদের জননাঙ্গ কিন্তু বহুকোষী। এবং স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কিন্তু ভ্রূণ তৈরি হয়, বন্ধ্যাকোষের কিন্তু একটা আবরণী আছে। শৈবাল ছত্রাকে কি তোমার ভ্রূণ তৈরি হইতো? বলবে শৈবাল ছত্রাকে কিন্তু স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ তৈরি হইতো না এবং জননাঙ্গটা কিন্তু এককোষী ছিল। ওকে, তাহলে এই যে ব্যাপারগুলো যেটা একটার সাথে আরেকটা ইন্টার রিলেট করে পড়ার যে ব্যাপারটা যেটা, সেটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। ওকে, এখন আসো, এখন আমি যদি বলি যে ভাই ব্রায়োফাইটা আসছে কোত্থেকে? বা ব্রায়োফাইটা তো তুমি জানো, অনেক কথাবার্তা বলছে, বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম ব্রায়োফাইটা শব্দটা ইউজ করছে। তবে আমাদের তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি নাম বলবো? হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর হলো মাসাই। হেপাটিকি, অ্যান্থোসিরোটি আর হলো মাসাই। এটা একটু মনে রাখতে হবে। আদি বৈশিষ্ট্যগুলো কি? আদি বৈশিষ্ট্যগুলো হলো উদ্ভিদটা তোমার হ্যাপ্লয়েড হবে, অধিকাংশ হবে থ্যালয়েড এবং সত্যিকারের মূল কাণ্ড পাতা নাই, ভাস্কুলার টিস্যু নাই এবং হোমোস্পোরাস। কেমন? হোমোস্পোরাস। যদি হেটেরোস্পোরাস হইতো সেটা ভালো একটা বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, মানে শুক্রাণু ডিম্বাণুগুলো একটা আলাদা আলাদা টাইপের এবং গ্যামেটগুলো আলাদা টাইপের হচ্ছে। এবং দেখো এতে কিন্তু ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু থাকাটা কিন্তু দরকার, তাই না? ভাস্কুলার টিস্যু থাকাটা কিন্তু দরকার। পাশাপাশি দেখো এতে কিন্তু সত্যিকার মূল নাই, মূল থাকলে কিন্তু ভালো হইতো। এবং এদের স্ট্রাকচারটা কেমন বলতো? এদের স্ট্রাকচারটা কিন্তু তোমার থ্যালয়েড টাইপের।
কেমন টাইপের? থ্যালয়েড টাইপের। তাহলে এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস দেখো, উদ্ভিদটা কেমন হ্যাপ্লয়েড। সাধারণত তোমার আম, জাম, কাঁঠাল এগুলো উন্নত হিসেবে কাউন্ট করি, তাই না? এটা কিন্তু ডিপ্লয়েড, এটা কিন্তু হ্যাপ্লয়েড। তার মানে এটা কিন্তু একটা অনন্ত বৈশিষ্ট্য। ব্যাপারটা বুঝতে পারতেছো? আচ্ছা, ওকে। তাহলে আই থিঙ্ক এ পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্যটা দেখো। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কী কী আছে বলো? ক্যাপসুলে অবস্থিত কলুমেলা থাকে, আর স্টোমাটাযুক্ত এপিডার্মিস থাকে, এবং ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান থাকে, সেগুলো হলো তোমার উন্নত বৈশিষ্ট্য। তাহলে এখানে কোশ্চিনটা কী করবে তোমার একটু বোঝা উচিত। কোশ্চিনটা করবে এভাবেই যে সাধারণত ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য নয় কোনটি, বা ব্রায়োফাইটার অনুন্নত বৈশিষ্ট্য নয় কোনটি, এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাতে পারছি। তাহলে আমাকে একটু খালি কাইন্ডলি জানাও যে এইটুকু অন্তত তোমরা বুঝতে পারছো কিনা, যতটুকু আমি তোমার পড়াইছি এটুকু তোমরা বুঝতে পারছো কিনা, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে ব্রায়োফাইটা কিন্তু একটা উভচর উদ্ভিদ। কেন বলো তো? ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ কেন? কারণ পানির সাহায্য ছাড়া এটা কিন্তু তোমার জনন প্রক্রিয়াটা কন্টিনিউ করতে পারে না। সেজন্য দেখবা কি যে আমাদের ব্রায়োফাইটা যেটা, সেটা কিন্তু একটা তোমার উভচর উদ্ভিদ। তাহলে দেখো এই কথাটা বলছে, ব্রায়োফাইটা কিন্তু একটা উভচর উদ্ভিদ এবং পানির উপস্থিতিতে এতে কিন্তু নিষেক ক্রিয়াটা সম্পন্ন হয়। সেজন্য আমরা ব্রায়োফাইটাকে বলতেছি কি উভচর উদ্ভিদ। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন আমরা ব্রায়োফাইটার আন্ডারে একটা জেনাস আমরা পড়তেছি, সেটা হলো তোমার রিক্সিয়া। ব্রায়োফাইটার আন্ডারে একটা আমরা জেনাস পড়তেছি, সেটা কি রিক্সিয়া। এই রিক্সিয়াটার মধ্যে একটা জিনিস খেয়াল করো যে হেপাটিক শ্রেণীর ব্রায়োফাইট যেগুলো, সেগুলোকে বলা হয় লিভার ওয়ার্ড। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি ভাই রিক্সিয়াটা কার আন্ডারে পড়ে বলো তো? রিক্সিয়াটা আমাদের হেপাটিকের আন্ডারে পড়ে। হেপাটিকি এই জিনিসটা অ্যাকচুয়ালি কী বলো তো? এটা কিন্তু একটা তোমার মানে রিক্সিয়াটা হলো একটা গণ, এবং হেপাটিকি যেটা, সেটা কিন্তু একটা শ্রেণী। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কোনটা জেনাস আর কোনটা ক্লাস। তাহলে দেখো এই যে ক্লাস যেটা, সেটা কিন্তু তোমার হেপাটিকি, রিক্সিয়া যেটা, সেটা কিন্তু একটা জেনাস বা একটা গণ। এখন এই যে তোমার মানে হেপাটিকি যেগুলা, সেগুলোকে কী বলা হয় জানো? সেগুলোকে বলা হয় তোমার লিভার ওয়ার্ড বলা হয়। কী বলা হয়? লিভার ওয়ার্ড বলা হয়। যেহেতু অনেকটা যকৃতের মতো মিল পাওয়া যায়, সেজন্য আমরা কী বলি? লিভার ওয়ার্ড বলি। এবং মানে প্রায় 200টা প্রজাতি নিয়ে এই গণ গঠিত। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া এই যে আমাদের রিক্সিয়া যে গণ যেটা আছে, সেটা আন্ডার কয়টা আছে বলো তো? 200টা আছে। এবং বাংলাদেশে পাওয়া যায় কয়টা বলো? বাংলাদেশে পাওয়া যায় 45টা। তাহলে এই জিনিসটা একটু তোমরা মনে রাখো। মাঝে মাঝে কোশ্চেন করে বাংলাদেশে রিক্সিয়ার মানে কয়টা প্রজাতি পাওয়া যায়, তাহলে বলবো হ্যাঁ 45টা প্রজাতি পাওয়া যায়। টোটাল আছে কয়টা বলো? তোমার 200টা আছে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য কী কী আছে দেখো তো? রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য কী কী আছে দেখো? উদ্ভিদ দেহ গ্যামেটোফাইটিক। উদ্ভিদ দেহ কেমন? গ্যামেটোফাইটিক। থ্যালয়েড না, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপর জাস্ট আমরা একটু সামারি করে দ্রুত আগায় দিতে পারবো। দেখো এতে কিন্তু গ্যামেটোফাইটিক। কেন গ্যামেটোফাইটিক? আমরা বলছিলাম যে এটা কিন্তু হ্যাপ্লন্টিক যৌনক্রম দেখা যায়, তাই না? হ্যাপ্লন্টিক যৌনক্রম দেখা যায়। তার মানে মূল অবস্থা যেটা বা বহুকোষী অবস্থা যেটা, সেটা কিন্তু আমি সাধারণত কী অবস্থায় পাচ্ছি? তাদের কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় পাচ্ছি। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং দেখো এতে কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালাসটা কেমন? সবুজ হবে, শায়িত হবে, চ্যাপ্টা থাকবে, বিষমাবিষ্ট হবে। কেন? কারণ এতে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে এবং এতে কিন্তু দেখতে আসলে থ্যালয়েড টাইপের, তাই না? সেটা একটু তোমাদের এই ব্যাপারটি মনে রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো যে থ্যালাস কিন্তু দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট। দ্ব্যাঘ্র মানে কি জানো? দ্ব্যাঘ্র মানে হলো দ্বি-অগ্র। দ্ব্যাঘ্র মানে কি? দ্বি-অগ্র। তার মানে থ্যালাসটার যে সামনের পার্টটা যেটা, সেটা এরকম করে তোমার দুই ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে, এরকম করে দুই ভাগে ভাগ করা থাকে। সেটা কেন বলছে? দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট। এবং প্রতি শাখার মাথায় কিন্তু খাস থাকে। এবং দেখো এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল থাকে। দেখবা থ্যালাসের নিচের দিকে, আমি যদি বলি যে ভাই থ্যালাসের নিচের দিকে কী থাকে, বলবো তোমার এককোষী কী থাকে, বলবো তোমার রাইজয়েড থাকে। সেটা হতে পারে মসৃণ রাইজয়েড অথবা অমসৃণ রাইজয়েড। আর যেটা বহুকোষী, সেটাকে আমরা কী বলবো? সেটাকে বলবো আমরা স্কেল। বহুকোষী যেটা, সেটাকে আমরা কী বলবো? বহুকোষীটাকে আমরা বলবো স্কেল। তাহলে এই জিনিসটাকে তোমাদের আইডিয়া রাখতে হবে। এবং দেখো স্পোরোফাইটিক দশা যেটা, স্পোরোফাইটিক দশা হলো তোমার সরল প্রকৃতির এবং গ্যামেটোফাইটিক দশার উপর নির্ভরশীল। আমি বলছিলাম যে তোমার যে রিক্সিয়া যেটা, সেটা কিন্তু হ্যাপ্লন্টিক যৌনক্রম দেখা যায়। তার মানে মূল বা বহুকোষী স্বতন্ত্র উদ্ভিদটা কেমন? গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড। আর যেটা তোমার অন্য অবস্থা যেটা মানে ডিপ্লয়েড অবস্থা যেটা, ডিপ্লয়েড অবস্থায় কিন্তু আমরা স্পোরোফাইটিক অবস্থাও বলি, তাই না? স্পোরোফাইটিক বলতে অ্যাকচুয়ালি আমরা বলি যে স্পোরোফাইটিক জিনিস হলো ডিপ্লয়েড। তাহলে একটা কথা মনে রাখো, স্পোর হলো হ্যাপ্লয়েড, কিন্তু স্পোরোফাইটিক মানে হলো ডিপ্লয়েড। স্পোরোফাইটিক মানে কি? স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া স্পোরটা কেমন, তাহলে বলবো হ্যাপ্লয়েড। আর যদি বলি ভাই স্পোরোফাইটিক মানে কি? ডিপ্লয়েড। তার মানে আমি বলছিলাম না যে আমাদের যেহেতু হ্যাপ্লন্টিক যৌনক্রম, তার মানে গ্যামেটোফাইটিক অবস্থা যেটা, সেটা কিন্তু স্বতন্ত্র হবে, এবং স্পোরোফাইটিক দশা যেটা মানে ডিপ্লয়েড অবস্থা যেটা, সেটা কিন্তু গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল হবে। এই জন্যই কিন্তু বারবার হ্যাপ্লন্টিক যৌনক্রমের কথা বলতেছি, যেন তোমাদের মাথায় ঢুকে যায়। ওকে, তাহলে এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন আসো যে অভ্যন্তরীণ টিস্যু অনেক কথাবার্তা বলছে। ফটোসিনথেটিক অঞ্চল থাকে, সঞ্চয় অঞ্চল থাকে, এটা গ্রেডিং দিবা। এসি জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গকে বলে অ্যান্থেরিডিয়াম। স্পোরোফাইটটা হোমোস্পোরাস। কেন হোমোস্পোরাস? কারণ এতে কিন্তু তোমার শুক্রাণু ডিম্বাণু যেগুলো তৈরি হয়, এগুলো কিন্তু আলাদা আলাদা টাইপের না, এবং দেখতে একই রকম হয়। এটা কিন্তু তাদের একটা অনুন্নত বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে। সামনে চলে আসো, আর্কিগোনিয়ামটা দেখতে কেমন? ফ্লাস্কের মতো, আর অ্যান্থেরিডিয়ামটা দেখতে নাশপাতি আকৃতির মতো। এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে।
এবং বাহ্যিক গঠনটা দেখো, এই যে তুমি একটা দেখতেছো না, এটা কিন্তু একটা রিক্সা। এই স্ট্রাকচারটা দেখতে কেমন, অনেকটা তোমার গোলাপ ফুলের পাপড়ির মতো না? সেটা আমরা এটা কি বলি জানো, অনেকটা বলি রোজেট। কি বলি? রোজেট। তাহলে দেখো এই যে অবস্থাটা যেটা দেখতেছো সেটা অনেকটা গোলাপের পাপড়ির মতো, সেটা আমরা বলি হলো রোজেট। আর এবং রিক্সাটা কেমন বলতো, গ্যামেটোফাইটিক। কেন গ্যামেটোফাইটিক? হ্যাপ্লন্টিক জনক্রম। মানে তোমাকে এই যে এই টার্মগুলো কেন শিখাইলাম এতক্ষণ ধরে, এই জন্য শিখাইলাম যেন তো তোমাকে যদি হ্যাপ্লন্টিক জনক্রম বলে যেন বলতে পারো ভাইয়া রিক্সার স্বতন্ত্র অবস্থাটাই হলো হ্যাপ্লয়েড, এবং ডিপ্লয়েড অবস্থা যেটা মানে স্পোরোফাইটিক মানেই তো ডিপ্লয়েড, স্পোরোফাইটিকটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এইটা যেন তুমি দেখলেই বলতে পারো, মানে হ্যাপ্লন্টিক জনক্রম বলছি মানে এটা যেন ডিরেক্ট বলতে পারো। তাহলে ওই জন্যই তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। দেখো থ্যালাসটা কিন্তু দ্যাগ্র শাখা বিশিষ্ট, এবং বেশ কিছু তোমার যে মানে মানে অগ্রস্ত খাওয়া যেটা মধ্যশিরা পাওয়া যায় এগুলো একটু দেখবা। তারপর এই যে এককোষী রাইজয়েড মানে থাকে, রাইজয়েডগুলো মসৃণ অমসৃণ দুই রকম হতে পারে, আর বহুকোষী থাকলে সেটাকে বলা হয় স্কেল। হ্যাঁ, তো এই ব্যাপারটাই বলা হয়েছে। রিক্সার অভ্যন্তরীণ গঠনে চলে আসো, আমাদের কিন্তু তিনটা পার্ট আছে। দেখো যদি বলি যে উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল থাকে, এবং নিচের দিকে কি থাকে বলো, সঞ্চয় অঞ্চল থাকে, এবং একটা কি আছে, নিম্ন ত্বক আছে। কি আছে? নিম্ন ত্বক আছে। তাহলে এই যেটা মনে রাখবো, আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই রিক্সার অভ্যন্তরীণ গঠনে আমরা কি পাচ্ছি, তারপর আমরা তিনটা জিনিস পাচ্ছি। কটা জিনিস পাচ্ছি? তিনটা জিনিস পাচ্ছি। একটা ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, একটা তোমার সঞ্চয়ী অঞ্চল, আর একটা কি, আর একটা তোমার নিম্ন ত্বক। তাহলে এই জিনিসটা তোমাদের ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এখন আসো আমরা একটু ডিটেলস একটু দেখে যাই। দেখো ফটোসেন্ট্রিক অঞ্চল, ফটোসেন্ট্রিক অঞ্চলে কী থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে ঊর্ধ্বত্বক গঠন করে। হ্যাঁ, আর সঞ্চয় অঞ্চল কি থাকবে? প্রচুর প্যারেনকাইমা থাকবে, কারণ প্যারেনকাইমাগুলোর কাজই হইলো খাবারটাকে সঞ্চয় করে রাখা। প্যারেনকাইমার কাজ কি? খাবারটাকে সঞ্চয় করে রাখা। তাহলে এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখা লাগবে। সামনে আসো, এখান থেকে আমি যদি জিজ্ঞাসা করি ভাই নিম্নত্বক, নিম্নত্বক কি থাকবে? তুমি বলবা যে এককোষী রাইজয়েড থাকবে, সেটা কিন্তু মসৃণ অমসৃণ দুই রকম হইতে পারে। আর বহুকোষী কি থাকবে? বহুকোষী স্কেল থাকবে। তাহলে এটা মোটামুটি তোমার পারবা। আর জননের পার্টটাতে যদি আমি চলে আসি, ভাই জননের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, জনন কিন্তু তোমার অনেকভাবে হইতে পারে। একটা অঙ্গ জনন হইতে পারে, একটা যৌন জনন হইতে পারে, আর এটা কিন্তু অযৌন জননটা সাধারণত আমরা একটু পরে আলোচনা করতেছি। দেখো অঙ্গ জননের ক্ষেত্রে রাইজয়েডের অগ্রভাগে গিমা থাকে, এবং থ্যালাসের উপরে টিউবার থাকে, এগুলা দিয়ে কিন্তু সাধারণত অঙ্গ জনন হয়ে থাকে। আর যদি বলি ভাইয়া যে আমাদের যৌন জননটা হয় কি দিয়ে, তাহলে দেখো রিক্সিয়ার পুং জননাঙ্গে আমরা কি বলি? অ্যান্থোডিয়াম বলি। ইসি জননাঙ্গে আর্কিগোনিয়াম বলি, তাই না? তার মানে ইসি জননাঙ্গ থেকে ডিম্বাণু তৈরি হবে, এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, এই দুটো যখন মিলিত হবে তোমার জন্মজনন হবে। এইটাই হলো মূল কথা, বুঝছো? দেখো নাশপাতি আকৃতির তোমার অ্যান্থোডিয়ামে ফ্লাজেলা যুক্ত, কয়টা ফ্লাজেলা? দুইটা ফ্লাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হবে, এবং ফ্লাস্ক আকৃতির তোমার আর্কিগোনিয়ামে নিশ্চল ডিম্বাণু হবে। সচল শুক্রাণুটা মানে পানি চালিত হয়ে বা পানির উপস্থিতিতে এসে সেটা কিন্তু তোমার নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। সেজন্য কিন্তু দেখো নিষেক প্রক্রিয়ার জন্য কিন্তু যেহেতু পানি লাগতেছে, সেই জন্য কিন্তু আমরা বলছিলাম যে আমাদের কিন্তু ব্রায়োফাইটা কিন্তু একটা উভচর উদ্ভিদ। ব্যাপারটা কিন্তু এই জায়গা থেকে আসছিল। ওকে, তো এই জিনিসটা দেখো, আমি যদি বলি যে আমাদের স্পোরগুলো আকার আকৃতিতে কিন্তু একই রকম হয়, সেটা আমি কিন্তু হোমোস্পোরাস বলতেছি। এবং এদের জনন প্রক্রিয়াটা কেমন বলো তো? এদের জনন প্রক্রিয়া কিন্তু ওগ্যামাস টাইপের, তাই না? কেন ওগ্যামাস টাইপের? কারণ তোমার শুক্রাণুটা হলো তোমার, আচ্ছা এই ব্যাপারটা আমি তোমাকে একটু পরে বলতেছি। ওগ্যামাস টাইপের বা তোমার কি বলে আইসোগ্যামাস, অ্যানিসোগ্যামাস, এই ব্যাপারগুলো যদি আমরা অনেক আগেই পড়ছি, শৈবাল থেকে পড়ে আসছি, তারপর তোমাদের একটা জিনিস একটু দেখাই। তুমি একটা জিনিস খেয়াল করো, এদের জনজনটা কেমন বলো তো? ওগ্যামাস টাইপের। কেন ওগ্যামাস টাইপের? কারণ শুক্রাণুটা থাকে মানে ছোট, এবং ডিম্বাণুটা থাকে বড়, সেই জন্য তোমাদের ব্যাপারটা হয় কেমন? ওগ্যামাস টাইপের। তাহলে ওই কথাটাই বলছে, যদিও এরা হোমোস্পোরাস, কিন্তু আলটিমেটলি তোমার এটার জনজনটা কোন টাইপের? তাহলে বলবা কি এটা হলো তোমার ওগ্যামাস টাইপের। কেন? শুক্রাণুটা তোমার সচল এবং ছোট, এবং ডিম্বাণুটা কেমন? এটা কিন্তু বড়। হ্যাঁ, সেটা কিন্তু আসলে এটা কেমন? ওগ্যামাস টাইপের। তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখা লাগবে। তারপর দেখো রিক্সার অনেক কাজ আছে। একটা যেটা মনে রাখতে হবে, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। কিসেবে কাজ করে? পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। তাহলে দেখো পরিবেশ 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 তাহলে দেখো যে পরিবেশ, তাহলে পথে পরিবেশ, রথে রিক্সা, নামের ভিতরে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, বুঝছো? নামের ভিতরে অ্যান্সার দেওয়া আছে। তোমাদের একটা কথা না আমি বারবার বলি, দেখো আমাদের কিন্তু অ্যাডমিশনে সবসময় কিন্তু জাস্ট খুব বেশি পরিশ্রম করলাম আর আমরা চান্স পেয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমিও পরিশ্রম করতেছো, আরেকজনও পরিশ্রম করতেছে, কিন্তু কে সফল হবে এইটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর ওপর, অনেক অনেক ফ্যাক্টর আছে। দেখো তুমি মনে করো 10 ঘন্টা টেবিলে বসে থাকো, আরেকজন যে আছে সেও 10 ঘন্টা টেবিলে বসে থাকে, তো চান্স কি পাবে? দুজনেরই চান্স পাওয়া উচিত, তাই না? যদি কপাল ভালো থাকে তাহলে দুজনেই চান্স পাইতে পারো, কিন্তু মনে করো যদি একজনের চান্স পাওয়ার কথা থাকে, তাহলে কে চান্স পাবে? যে ওই সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাইছে, ভালো একটা গাইডলাইনের মধ্যে ছিল, এবং ইনশিওর করছে তার কনসেপ্ট যেটা সেটা ভালো। দেখো তোমার যদি কনসেপ্ট ভালো থাকে, তোমার যদি একটু কোশ্চেন প্যাচাইও দেয়, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। এবং দেখো মনে করো সাপোজ যে পরিশ্রম করতেছে, সাপোজ মনে করো একজন খুবই পড়াশোনা করতেছে, মানে ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, জাস্ট পড়েই যাচ্ছে, কিন্তু বোঝাবুঝি কোনো খবর নাই, একটু প্যাচাই দিলে সে আটকে যাচ্ছে। কিন্তু মনে করো সাপোজ আরেকজন যে সেম পরিমাণ পড়াশোনাই করতেছে বা একটু কম পড়তেছে, কিন্তু বুঝে পড়তেছে, একটু প্যাচাই দিলেও কিন্তু সে অ্যান্সার করতে পারতেছে, তাহলে কিন্তু সে চান্সটা পাবে কে? সে। তার মানে একাডেমিক
এর সময়টা যেটা অ্যাডমিশন সময়টা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তোমার একাডেমিক যদি বেসিক ভালো থাকে এবং অ্যাডমিশন টাইমে যদি তুমি একটু ভালো এফোর্ট দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য চান্স পাওয়াটা অনেক ইজি। কেন ইজি? কারণ এই অ্যাডমিশন টাইমটাতে তোমার ডিপেন্ড করতেছে তুমি একাডেমি কেমন পড়ে আসছো। যদি একাডেমি ভালো পড়া থাকে তোমার কিন্তু অ্যাডমিশন অনেক ইজি হয়ে যাবে। তবে অ্যাডমিশন ইজি হয়ে যাবে ভালো কথা, তুমি কিন্তু পরিশ্রমটাও করতে হবে অনেক টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি। কারণ ব্যাপারটা হয়েছে তুমি জাস্ট পরিশ্রম করেই গেলা, তুমি কিন্তু হলো ফল পাবা না যদি তোমার না স্ট্র্যাটেজিগুলো তোমার ঠিকঠাক থাকে। তুমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ার না করো, কোশ্চেন কোথা থেকে হইতে পারে সেটা যদি খেয়াল না করে সারাদিন যদি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ মুখস্থ করো, তাহলে কোনো কাজেই দিবে না। বুঝতে পারছো? সেই জন্য এই অ্যাডমিশন টাইমটাতে তোমার স্ট্র্যাটেজি হইতে হবে একবার সলিড, তোমাকে ভালো গাইডলাইনের মধ্যে থাকতে হবে, ইনশিওর করতে হবে তুমি ভালোভাবে পড়াশোনা করতেছো, টাইমটাকে ইউটিলাইজ করতেছো, বারবার রিভিশন দিতেছো এবং ইনশিওর করতেছো যে তুমি আগের দিন যা ছিলা সেটা থেকে একটা বেটার ভার্সন তুমি নেক্সট দিন ক্রিয়েট হচ্ছ। তাহলে দেখবো তোমার জন্য কিন্তু চান্স পাওয়া ইজি হয়ে গেছে। ওকে, আসো দেখো টেরিডোফাইটাতে আমরা যদি চলে আসি, টেরিডোফাইটা, এই টেরিডোফাইটার মধ্যে একটা কথা আছে। দেখো সকল ফার্ন আর ফার্ন জাতীয় উদ্ভিদ কিন্তু টেরিডোফাইটার আন্ডারে পড়ে। টেরিস, এই যে টেরিডোফাইটা যেটা সেটাকে আমরা কিন্তু ফার্ন বর্গীয় উদ্ভিদ বলি। এবং টেরিডোফাইটা কিন্তু একটা ক্রিপ্টোগ্যামাস। কেন ক্রিপ্টোগ্যামাস? কারণ আমরা বলি যাদের ফল হয় না, মানে ফুল হয় না, যাদের ফুল হয় না তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামাস, যাদের ফুল হয় তাদের বলে ফ্যান্ড্রোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাসের আন্ডার কী ছিল? শৈবাল ছত্রাক ছিল, যারা থ্যালয়েড, তাই না? মানে থ্যালোফাইটা বলতে আসলে শৈবাল ছত্রাক মিন করে, থ্যালোফাইটাটা কিন্তু আসলে ক্রিপ্টোগ্যামাসের আন্ডারেই পড়ে। ফ্যান্ড্রোগ্যামাস মানে কি? যাদের ফুল হয়। তাহলে এই যে দেখো যে তোমার ক্রিপ্টোগ্যামাস কি আছে? ক্রিপ্টোগ্যামাস শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এই টেরিডোফাইটা কিন্তু একটা ক্রিপ্টোগ্যামাস এবং হায়ার ক্রিপ্টোগ্যামাস মানে একটু উন্নত ক্রিপ্টোগ্যামাস। ওকে, এবং দেখো এরা অপুষ্পক, দেহে ভাস্কুলার টিস্যু থাকায় এদের অভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। তারপর দেখো যে টেরিডোফাইটার আন্ডারে পড়ে এবং অনেক কথাবার্তা বলছে, কতগুলা গোত্র প্রজাতি আছে, এগুলো আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা আমাদের দরকার হলো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। টেরিডোফাইটার বৈশিষ্ট্যটা কি? অপুষ্পক। যেহেতু ফুল নাই তাহলে বীজ হবে? বলো বীজ হবে না। যদি বলি ভাইয়া এইখানে একটা জিনিস তোমাকে আমি বলে দিই, ভাই এটা হলো ডিপ্লন্টিক জনক্রম দেখা যায়। কি দেখা যায়? ডিপ্লন্টিক জনক্রম দেখা যায়। তাহলে আমি তোমাকে একটু ডিপ্লন্টিকের মানে ব্যাপারটা বলে আসি। তোমাদের আমি হ্যাপ্লন্টিক জনক্রম বলছিলাম। হ্যাপ্লন্টিক জনক্রম বলতে আসলে কি মিন করে? যে স্বতন্ত্র অবস্থা যেটা সেটা হলো তুমি হ্যাপ্লয়েড, তাই না? তার মানে গ্যামেটোফাইটিক অবস্থাটা হবে স্বতন্ত্র। তার মানে তোমার কথা হিসেবে যেহেতু ডিপ্লন্টিক জনক্রম, সেই হিসেবে স্পোরোফাইটিক দশাটা হবে স্বতন্ত্র বহুকোষী, তাই না? ব্যাপারটা তো এরকমই। তার মানে ডিপ্লন্টিক জনক্রম মানেই হলো যে স্পোরোফাইটিক অবস্থা যেটা সেটা হবে তোমার স্বতন্ত্র বহুকোষী, আর গ্যামেটোফাইটিকটা হবে তোমার মানে পরাধীন এবং এককোষী, তাই তো? ব্যাপারটা তো আসলে এরকমই হওয়ার কথা যদি তোমার হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিকের কনসেপ্টটা যদি তুমি ঠিকঠাক বুঝে থাকো। কিন্তু ব্যাপারটা হলো না, এখানে যদিও ডিপ্লন্টিক জনক্রম কিন্তু ব্যাপারটা একটু আলাদা। তোমার এখানে মানে এখানে ডিপ্লন্টিক জনক্রম হলে ব্যাপারটা কেমন হওয়ার কথা ছিল? স্পোরোফাইট যেটা মানে ডিপ্লয়েড অবস্থা যেটা সেটা স্বতন্ত্র এবং বহুকোষী হওয়ার কথা, স্বতন্ত্রই হয়। কিন্তু কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশা যেটা মানে হ্যাপ্লয়েড অবস্থা যেটা সেটাও স্বতন্ত্রই হয়। ঠিক আছে, এইটাই একটু পার্থক্য, সেটা মনে রাখবা। তো আমি যদি বলতেছি যে ভাইয়া আমাদের টেরিডোফাইটের ক্ষেত্রে কোন জনক্রম দেখতে পাচ্ছি? ডিপ্লন্টিক জনক্রম দেখতে পাচ্ছি। তার মানে এদের স্পোরোফাইট মানে গ্যামেটোফাইট ডিপ্লয়েড অবস্থা যেটা মানে স্পোরোফাইটিক অবস্থা যেটা সেটা কিন্তু স্বতন্ত্র হবে, বহুকোষী হবে। তাহলে ওই কথাটাই বলছে। দেখো স্পোরোফাইটটা তোমার মানে প্রথম দেহটা স্পোরোফাইট বলছিলাম না, প্রধান অবস্থা যেটা মানে স্বতন্ত্র অবস্থা যেটা সেটা কেমন হবে? স্পোরোফাইট হবে এবং ডিপ্লয়েড হবে। ওকে, এই কথাটাই কিন্তু বলছে। এখন আসো ক্যামেটোফাইটিক পর্যায়টা কিন্তু প্রোথ্যালাস, এটাও কিন্তু স্বতন্ত্র, বুঝছো? মানে নর্মালি এটা তো স্বতন্ত্রই ডিপ্লয়েড অবস্থা অনুযায়ী। মানে ডিপ্লন্টিক জনক্রম মানে কি? ডিপ্লন্টিক জনক্রম মানে কথা ছিল যে স্পোরোফাইটটা স্বতন্ত্র হবে, গ্যামেটোফাইটটা স্বতন্ত্র হবে না। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে মানে স্পোরোফাইট গ্যামেটোফাইট দুইটাই স্বতন্ত্র। এটাই একটু পার্থক্য, একটু খেয়াল রাখো, বারবার বলতেছি কিন্তু। গ্যামেটোফাইটিক পর্যায়টা কেমন? প্রোথ্যালাস বলে এবং এদের থেকে মূল কাণ্ডপাতে ভাগ করা যায়। কেন যায়? কারণ আমি বলছিলাম মূল কাণ্ডপাতা শুরুই হয়েছে টেরিডোফাইটা থেকে। ভ্রূণ সৃষ্টি হয়, হ্যাঁ ভ্রূণ সৃষ্টি হয়, কারণ ভ্রূণ তৈরি হওয়া শুরু হয়েছে কিন্তু ব্রায়োফাইটা থেকে। ঠিক আছে, ভ্রূণ তৈরি হওয়া শুরু হয়েছে কোত্থেকে বলতো? ব্রায়োফাইটা থেকে। মানে এসি জননাঙ্গে থাকা অবস্থায় ভ্রূণ তৈরি হয়, এটা শুরু হয়েছে কোত্থেকে? ব্রায়োফাইটা থেকে। এবং এতে কিন্তু ভাস্কুলার বান্ডেল আছে। কেন? ভাস্কুলার বান্ডেল শুরুই হয়েছে টেরিডোফাইটা থেকে এবং এদের প্রজাতিতে কাণ্ড কিন্তু রাইজোমে পরিণত হয়, জননাঙ্গটা বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষে আবরণী থাকে। এটা শুরু হয়েছে কোথায়? এটা কিন্তু শুরু হয়েছে ব্রায়োফাইটা থেকে। ওকে, ব্রায়োফাইটা থেকে। আর যদি বলি ভাই এতে স্পোরোফাইটটা কেমন বলতো? হোমোস্পোরাস হেটেরোস্পোরাস দুই রকমই হইতে পারে। হ্যাঁ, হোমোস্পোরাস হেটেরোস্পোরাস দুই রকমই হইতে পারে। আর এদের পুংগামিটটা কেমন? সচল এবং স্ত্রীগামিটটা কেমন? তোমার নিশ্চল। হ্যাঁ, স্ত্রীগামিটটা কেমন? নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়, এটা কিন্তু তোমার অ্যান্থ্রেডিয়ামে তৈরি হয়। এবং জনুক্রমটা কেমন? হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। কেমন জনুক্রম বিদ্যমান? বলবা হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। এই জনুক্রমের ব্যাপারটা আমরা একটু পরে আবার একটু আলোচনা করবো, তখন বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এবার সামনে চলে আসো টেরিসের ব্যাপারটাতে। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া টেরিসের ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া টেরিস এটা কিন্তু টেরিডোফাইটের মধ্যে পড়ে, তার মানে টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো আর টেরিসের বৈশিষ্ট্যগুলো অলমোস্ট কিন্তু সেমই হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, মূল কাণ্ডপাতে ভাগ করা যাবে, রাইজোমে পরিণত হবে,
রাইজোমে রেমেন্টা নামক শল্কপত্র থাকবে, এটা আমরা একটু পরে আলোচনা করব। কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকবে, এটা আমরা একটু পরে আলোচনা করবো, ওখানে পাবো আমরা। সব স্পোরগুলো কিন্তু একই রকম হয়, মানে মানে আমরা দেখো আমরা কিন্তু বলছিলাম টেরিডোফাইটের আন্ডারে হোমোস্পোরাস হেটেরোস্পোরাস দুইটাই হতে পারে। কিন্তু টেরিডোফাইটা কি বলতো, এটা একটা ক্লাস ছিল তাই না? কিন্তু টেরিস যেটা, সেটা তো একটা হলো তোমার জেনাস তাই না, জেনাস বা গণ। এই যে এই টেরিডোফাইটা যেটা, সেটা কিন্তু হোমোস্পোরাস, যদিও মানে টেরিডোফাইটের আন্ডারে হোমোস্পোরাস হেটেরোস্পোরাস দুটোই হতে পারে, কিন্তু টেরিস যেটা সেটা কিন্তু তোমার হোমোস্পোরাস। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, আমি যদি বলি স্পোরাঞ্জিয়াটা একত্রিত হয়ে কী তৈরি করে বলো, সোরাস গঠন করে, এবং স্পোরাঞ্জিয়ামগুলো ফলস ইন্ডোসিয়াম দ্বারা ঢাকা থাকে। প্রোথ্যালাসটা সবুজ আর হৃৎপিণ্ড আকৃতির, রাইজোম নিচ থেকে অস্থানিক মূল তৈরি হয়, পাতায় রাখিস থাকে। এখন তুই বলতে পারো ভাই স্পোরাঞ্জিয়াম কি, অমরা কি, আমরা একটু পরে পাবো, আরও কয়েকটা ডিটেলস আমাদের একটু পড়তে হবে। আমি যদি একটু তোমাকে একটু দেখাই, যে একটু খেয়াল করো, একটু উপরের দিকে চলে আসো। এই পার্টটাতে তোমরা কয়েকটা ব্যাপার পাবা, হ্যাঁ, টেরিসের গঠনে আরও বেশ কিছু ব্যাপার স্যাপার পাবা। তোমরা দুইটা জিনিস পাবা বলতে আমি তোমাদের একটু ব্যাপারটা বলেই দেই, খেয়াল করো। তোমরা অমরা বলে একটা পাবা, অমরা বলে একটা জিনিস পাবা, হ্যাঁ অমরা বলে একটা জিনিস পাবা। স্পোরাঞ্জিয়াম বলে একটা ব্যাপার পাবা, স্পোরাঞ্জিয়াম। আর সোরাস বলে একটা পাবা, হ্যাঁ সোরাস বলে একটা কথা পাবা। তার মানে মনে করে অমরা বলতে যেই জায়গা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, মানে অমরা কি, যেখান থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয় সেটাকে আমরা কি বলতেছি, অমরা। আর মানে অনেকগুলা স্পোরাঞ্জিয়াম একসাথে থাকে, সেটাকে বলে সোরাস। তার মানে সোরাসটা কি, অনেক স্পোরাঞ্জিয়াম একসাথে থাকলে সেটাকে আমরা বলতেছি সোরাস। এবং যেই পাতায় স্পোরাঞ্জিয়াম থাকে সেটাকে বলা হয় স্পোরোফিল। যে পাতায় স্পোরাঞ্জিয়াম থাকে, যে পাতায় স্পোরাঞ্জিয়াম থাকে তাকে বলা হয় স্পোরোফিল। স্পোরোফিল স্পোরোফিল ওকে, তাহলে জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। তাহলে আমি দেখো যেটা বলতেছিলাম, যে যেই পাতায় স্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছে তাকে কি বলতেছে, স্পোরোফিল। আর স্পোরাঞ্জিয়ামটা তৈরি হচ্ছে কোত্থেকে বলতো, আমাদের অমরা থেকে। অমরা থেকে। আর অনেকগুলা স্পোরাঞ্জিয়াম একসাথে হলে সেটাকে আমরা কি বলতেছি, হলো তোমার সোরাস। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। তাহলে একটু সামনে চলে আসো, যেটা আমি বলতেছিলাম। হ্যাঁ, বাংলাদেশে দেখো এখানে অনেক কথাবার্তা বলছে। বাংলাদেশে টেরিস একটি মানে পরিচিত ফার্ন উদ্ভিদ, যেহেতু রোদে জন্মায় সেটা আমরা কিন্তু সানফার্ন বলি। কি বলি বলতো, সানফার্ন বলি। বাংলাদেশে কয়টা প্রজাতি জন্মায়, 16টা প্রজাতি জন্মায়। তাহলে এটা একটু মনে রাখবা। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া টেরিসের কয়টা প্রজাতি আছে, বলো 250টা প্রজাতি আছে টোটাল। বাংলাদেশে কয়টা পাওয়া যায়, 16টা পাওয়া যায়। আর এর আগেরটা ক্ষেত্রে কয়টা ছিল বলতো, এর আগেরটা ক্ষেত্রে মনে হয় আমরা 40টা না 45টা পাইছিলাম না, একটু একটু দেখে আসো তোমরা কয়টা ছিল, খেয়াল করো। এখান থেকে আমাদের ছিল মেইনলি টেরিডোফাইটা, না ব্রায়োফাইটাতে চলে যাই। ব্রায়োফাইটাতে দেখো আমাদের কিন্তু ছিল 45টা। তার মানে রিক্সার আন্ডারে টোটাল আছে 200টা, বাংলাদেশে পাই কয়টা, 45টা। আর এখানে আমরা কয়টা পাইলাম, এখানে কিন্তু আমরা 18টা পাইলাম তাই না, বাংলাদেশে কয়টা পাইলাম, 18টা পাইছি। তাহলে এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা যদি একটু খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একটু মোটামুটি কাজে দেবে। সরি, 16টা পাইছিলাম, কয়টা পাইছিলাম, 16টা পাইছিলাম। যদি বলি যে টোটাল পাওয়া যায় কয়টা, তাহলে বলবো তোমার 250টা। বাংলাদেশে পাওয়া যায় কয়টা, 16টা। তাহলে এই জিনিসটা একটু আইডিয়া রাখবো। এখন দেখো টেরিসের দৈহিক গঠনটা তোমাদের একটু খেয়াল করাই। দেখো টেরিস এর প্রধান উদ্ভিদটা কিন্তু রেণুধর এবং স্পোরোফাইটিক। কেন স্পোরোফাইটিক? কারণ হলো ডিপ্লন্টিক জনুক্রম। কারণ ডিপ্লন্টিক জনুক্রম মানেই ডিপ্লয়েড দশা, যেটা মানে স্পোরোফাইট দশাটা হবে তোমার স্বতন্ত্র বহুকোষী। তাহলে দেখো তো, তাহলে কারণ কি বলতো, ডিপ্লন্টিক। কারণ কি, ডিপ্লন্টিক জনুক্রম। কেমন, ডিপ্লন্টিক জনুক্রম। সেই জন্য কিন্তু আসলে তোমার প্রধান উদ্ভিদ যেটা, সেটা কিন্তু স্পোরোফাইটিক জনুক্রম। ঠিক আছে, মানে স্পোরোফাইটিক দশায় পাওয়া যায়। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। কাণ্ড রাইজোমে পরিণত হয়, এটাও তোমরা জানো। এবং দেখো পাতা কেমন, চিরসবুজ এবং পক্ষল যৌগিক। তাহলে কোশ্চেন কিন্তু আসে, বলবে যে তোমার টেরিডোফাইটার পাতাটা কেমন বলতো, পক্ষল যৌগিক। টেরিডোফাইটার পাতাটা কেমন, পক্ষল যৌগিক। তারপর দেখো ফার্নের পাতাকে কি বলে বলতো, ফ্রন্ট বলে। ফার্নের পাতাকে কি বলে, ফ্রন্ট বলে। তাহলে এই যে ইনফরমেশনগুলো শুরু হচ্ছে, এটা একটু তোমরা মনে রাখো। পাতা কেমন, পাতা কিন্তু পক্ষল যৌগিক। তাহলে কয়টা ইনফরমেশন পাইলাম, 2টা ইনফরমেশন পাইলাম। এবং মানে মুকুল অবস্থায় পাতাটা যেভাবে মানে বিন্যস্ত থাকে সেটাকে বলে ভার্নেশন। কি বলা হয়, ভার্নেশন। তার মানে শুরুর দিকে মুকুল অবস্থায় যে অবস্থায় ছিল বা তোমার যেরকমভাবে সাজানো ছিল সেটাকে বলা হয় ভার্নেশন। সেটা কি বলতো, ভার্নেশন। তাহলে একটা জিনিস একটু খেয়াল রাখবা, আমি তোমাকে জিজ্ঞাসা করি মুকুল অবস্থায় পাতা যেভাবে থাকে সেটাকে বলা হয় কি, ভার্নেশন। এবং ফার্নের পাতার মুকুল অবস্থায় এটা একটু
পেঁচানো থাকে, মানে কুণ্ডলি পাকানো থাকে, সেটা আমরা কি বলি জানো? সারসিনেট ভার্নিশন। কি বলা হয়? সারসিনেট ভার্নিশন। তাহলে দেখো কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? আচ্ছা তার আগে আমি একটা ব্যাপার বলি, যে দেখো ভার্নিশনটা কি? ভার্নিশনটা মুকুল অবস্থায় যেভাবে পেঁচানো ছিল সেটাকে আমরা বলছিলাম ভার্নিশন, সেটাকে আমরা কি বলছিলাম? ভার্নিশন। এবং এটি কিন্তু সাধারণত পেঁচানো থাকে, সেটা আমরা বলছিলাম সারসিনেট ভার্নিশন। তাহলে আমরা কয়টা ইনফরমেশন পাইলাম? তাহলে 3টা ইনফরমেশন পাইলাম। দেখো কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় কি? ক্রোজিয়ার। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। তাহলে এই যে 4টা পাইলাম, তাই না? কয়টা পাইলাম? 4টা। তারপর দেখো পত্রটা যৌগিক এবং প্রতিটি পত্রখণ্ডকে বলা হয় পিনা। তাহলে এই যে একটা পাইলাম 5টা। আর পিনা প্রায় অবিন্তক, এটা আসলে আমাদের কয়টা লাগে না। তবে এই যে একটা জিনিস দেখো, রাইজম, যে আমাদের কিন্তু বেশ কয়েকটা ব্যাপার বলছিলাম। দেখো পিনা যেটা, পিনাটা কিন্তু একটা পাতা, তাই না? পিনাটা কিন্তু তোমার সর্বাধিক লম্বা, অনেক লম্বা হয়। হ্যাঁ, মানে সবচেয়ে মানে শীর্ষক পিনা যেটা, সেটা কিন্তু অনেক লম্বা হয়। শীর্ষক পিনাটা কোনটা তোমাকে কিন্তু আমি দেখাইতে পারি, খেয়াল করো। এই যে তুমি দেখো শীর্ষক পিনাটা, এই যে শীর্ষক পিনাটা দেখতেছো না? এই যে দেখতেছো, এটা কিন্তু পিনা, শীর্ষক পিনা। এই যে দেখো অনেক বড়। হ্যাঁ, তারপর দেখো এই যে তোমার এই পুরাটা কিন্তু, পুরা পাতাটা কিন্তু ফ্রন্ট। তারপর মনে করো সরাসটা মনে করো এই পাতা নিচে আছে, যেটা আপাতত দেখা যাচ্ছে না। কোন এই যে দেখো মুকুল অবস্থায় এটা একটু পেঁচানো আছে, তাই না? এই যেটা বলা হয় তোমার সারসিনেট ভার্নিশন। তাহলে এই যে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা একটু আবার আগের জায়গায় চলে যাই। দেখো রাইজোম যেটা, রাইজোমটা এক প্রকার বাদামি কালারের শল্কপত্র দিয়ে আবৃত থাকে, এটা একটু মনে রাখতে হবে। কোশ্চেন করবে যে তোমার শল্কপত্রটার নাম কি? বলবো শল্কপত্রের নাম হলো র্যামেন্টাম। তাহলে আমি জিজ্ঞাসা করি এদের শল্কপত্রের নাম কি? বলবো র্যামেন্টাম। কালার কেমন? বাদামি কালার। ওকে, তাহলে এই একটু খেয়াল রাখতে হবে। এখন আমি যদি বলি যে ভাইয়া টেরিসের অন্তর্গঠনে কী কী পাচ্ছি, দেখো টেরিসের অন্তর্গঠনে অনেক অনেক কথাবার্তা বলছে, আমাদের জন্য খুব একটা বেশি কিছু দরকার নেই। জাস্ট একটা জিনিস জানতে হবে, এদের ভাস্কুলার বান্ডেলটা কেমন। বলবো হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক মানে কি? জাইলেম কেন্দ্রিক। তার মানে জাইলেমটা থাকবে কেন্দ্রে এবং ফ্লোয়েমগুলো থাকবে চারদিকে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তুমি যদি একটু মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এখান থেকে আর কিছু দরকার নাই। তাহলে আমরা এই পেজটা একবার সামারি করতে চাই। তুমি একটু খেয়াল করো যে আমাদের টেরিসকে আমরা সানফার্ন বলতেছি কেন? কারণ সানফার্ন বলতেছি কারণ এটা রোদে জন্মায়। এবং কত প্রজাতির বাংলাদেশে পাওয়া যায়? বলো তোমার 16 প্রজাতির পাওয়া যায়, টোটাল পাওয়া যায় 250। আর যদি বলি যে ভাই টেরিসের অন্তর্গঠনে কী পাচ্ছি, এটা কিন্তু স্পোরোফাইটিক। কেন? ডিপ্লন্টিক জনক্রম। কাণ্ড কিন্তু রাইজম জাতীয় এবং এটা কিন্তু দেখতে মানে পাতাগুলো কিন্তু বক্ষল যৌগিক, পাতাকে বলা হয় ফ্রন্ট। আর প্রত্যেকটা পত্রখণ্ডকে বলা হয় পিনা। শীর্ষক পিনাটা হয় অনেক লম্বা। তারপর দেখো এদের কিন্তু মুকুল অবস্থায় পাকানো অবস্থায় থাকে, সেটা বলি সারসিনেট ভার্নিশন। এবং দেখো এদের কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। আর তোমার এই যে দেখো র্যামেন্টাম নামক একটা শল্কপত্র থাকে। মোটামুটি যদি এই জিনিসগুলো একটু মনে রাখতে পারো, তোমার কিন্তু আরেকটা জিনিস দরকার নাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, এদের ভাস্কুলার বান্ডেলটা কেমন? হাইড্রোসেন্ট্রিক। কেমন টাইপের? বলবা হাইড্রোসেন্ট্রিক টাইপের। হাইড্রোসেন্ট্রিক মানে কি? জাইলেম কেন্দ্রিক। জাইলেমটা থাকবে কেন্দ্রে আর ফ্লোয়েমগুলো থাকবে বাইরের দিকে। তাহলে কোনটা কি, এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। এখন একটু সামনে চলে আসো। পত্রকের অন্তর্গঠন। পত্রকের অন্তর্গঠন অনেক কথাবার্তা বলছে, জাস্ট একটা জিনিসই মনে রাখবা। দেখো এদের ঊর্ধ্বত্বকে কিউটিকল থাকে, নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে। তার মানে এদের পত্ররন্ধ্রটা কোথায় থাকে? বললো তোমার নিম্নত্বকে থাকে। কোথায় থাকে? নিম্নত্বকে এদের পত্ররন্ধ্র থাকে। কোথায়? নিম্ন ত্বকে। আরেকটা জিনিস দেখো, উভয় ত্বকের মাঝখানে মেসোভিয়ার স্তর থাকে। এটাকে মেসোভিয়ার স্তর থাকে। এবং এখানে কিন্তু স্পঞ্জি ও প্যালেসের প্যারেনকাইমা বিদ্যমান। তার মানে আমি যদি জিজ্ঞেস করি এদের প্যারেনকাইমাটা কয় টাইপের বলো তো? এদের পাতার প্যারেনকাইমাটা কয় টাইপের? তাহলে বলো তোমার 2 টাইপের। কয় টাইপের? বলো তোমার 2 টাইপের। একটা স্পঞ্জি প্যারেনকাইমা, একটা কি প্যালেসেড প্যারেনকাইমা। এবং এখানে আরও অনেক কথাবার্তা বলছে, এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে একটা জিনিস আমাদের জন্য দরকার, যে টেরিসের জননচক্রে কিন্তু 2 ধরনের উদ্ভিদ জন্ম, একটা স্পোরোফাইট এবং একটা হলো তোমার গ্যামিটোফাইট। হ্যাঁ, নর্মালি আমাদের ব্রায়োফাইটের ক্ষেত্রে কিন্তু যৌনক্রম দেখা যাচ্ছিল, তার মানে ওখানে কিন্তু 2টা ছিল। যৌনক্রম মানেই কিন্তু 2টা, মানে একবার ডিপ্লয়েড হবে, একবার হ্যাপ্লয়েড হবে, একবার ডিপ্লয়েড হবে, একবার হ্যাপ্লয়েড হবে। কিন্তু তোমার ব্রায়োফাইটে কিন্তু যেহেতু হ্যাপ্লয়েডিক যৌনক্রম ছিল, তার মানে ওর বেশিরভাগ সময়টা কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় ছিল, তাই না? তার মানে কিন্তু ওকে বেশিরভাগ সময় হ্যাপ্লয়েড অবস্থায় পাইছি, ডিপ্লয়েড অবস্থায় খুব অল্প সময় পাইছি। কিন্তু তোমার এই যে টেরিডোফাইটা যেটা, সেটা কিন্তু তোমার ডিপ্লন্টিক যৌনক্রম। তার মানে এটা কিন্তু স্পোরোফাইটিক অবস্থায় বেশি সময় পাবো, হ্যাপ্লয়েড অবস্থায় কম পাবো। বুঝতে পারছো? তবে পাবো, মোটামুটি বেশ অবস্থায় পাওয়া যাবে। এখন দেখো এদের যৌনজনন প্রক্রিয়া মানে প্রজনন প্রক্রিয়ার বেশ কিছু ব্যাপার বলা আছে। কয় টাইপে হইতে পারে? 3 টাইপে হইতে পারে। একটা অঙ্গজ জনন, একটা তোমার হলো অযৌন জনন, একটা যৌন জনন। অঙ্গজ জননটা কি? মনে করো সাপোজ তুমি একটা বাড়ি মারলা, কেটে গেল, ওখান থেকে একটা নতুন গাছ হইলো, সেটা হলো অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন থেকে না আসলে পড়ার মতো কিছু নাই। অঙ্গজ জনন খুবই সিম্পল জিনিস। আর যদি বলি যে ভাইয়া অযৌন জননটা কি, অযৌন জননের ক্ষেত্রে একটা জিনিস দেখো, টেরিস উদ্ভিদে স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন হয়। কিসের মাধ্যমে? মূল কথা মনে রাখবো, অযৌন জনন মানেই স্পোর। অযৌন জনন মানেই স্পোর। স্পোর ছাড়া অযৌন জনন হয় না। তাহলে দেখো টেরিস পরিণত হইলে এদের পিনার নিম্নত্বকে দুই কিনা বরাবর স্পোরাঞ্জিয়া তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমি তোমাকে একটা ব্যাপার বলি, আমি তোমাকে এই জায়গাটা আমি একবার রিডিং বলে যাই, বা আমি তোমাকে একটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করি। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি তোমাদের, অমরা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, তাই না? অমরা থেকে কী তৈরি হয়? স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম থেকে কী তৈরি হয়? স্পোর তৈরি হয়।
তাহলে আমি জিজ্ঞাসা করি, তাহলে তুমি একটু লিখে নাও, এই জায়গাটা তোমরা লিখে নিতে পারলে তোমার জন্য একটু ইজি হয়ে যাবে, পুরোটা গুছানো অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে অযৌন জনন, অযৌন জনন, হ্যাঁ, অযৌন জনন, অযৌন জনন। অযৌন জননটা হয় কেমনে? অযৌন জননটা হয়, মনে করো সাপোজ অমরা থাকে, ঠিক আছে, একটা অমরা থাকে, মানে একটা এক জায়গায় একটা একগুচ্ছ টিস্যু থাকে, যেখান থেকে কী তৈরি হয়? স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। কী তৈরি হয়? স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। হ্যাঁ, এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে, এই যে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ যেটা, স্পোরাঞ্জিয়ামের এর গুচ্ছকে বলা হয় সোরাস। এর গুচ্ছকে কি বলা হয়? সোরাস। এর গুচ্ছকে বলা হয় সোরাস। সোরাস, ঠিক আছে। এবং যেই পাতাতে স্পোরাঞ্জিয়ামটা থাকে, যে পাতায় থাকে সেটাকে বলে স্পোরোফিল। যেই পাতায় থাকে, যেই পাতায় থাকে সেটাকে বলা হয় স্পোরোফিল। স্পোরোফিল, স্পোরোফিল, এই হিসেবে মনে রাখবা। এবং তোমার এই যে এক এক যে গুচ্ছ, এক গুচ্ছ যে তোমার স্পোরাঞ্জিয়ামকে আমরা হলো সোরাস বলতেছি, এবং এই যে পাতায় থাকতেছে সেটা তোমার স্পোরোফিল। এই যে সোরাসটাকে না মাঝে মধ্যে এরকম একটা ঢেকে রাখে, দেখো সাপোজ মনে করো এই যে তোমার এটা এক গুচ্ছ, এটা তোমার সোরাস, এটা একটা সোরা, মানে এটা একটা স্পোরাঞ্জিয়াম, মনে করো সাপোজ এটা একটা স্পোরাঞ্জিয়াম, তার মনে করো সাপোজ এটা একটা স্পোরাঞ্জিয়াম, আর এই যে এখান থেকে যে তৈরি হলো এটা হলো অমরা। হ্যাঁ, একটা পাতা আসে এরকম করে একটু ঢেকে রাখে, বুঝছো, এরকম করে একটা ঢেকে রাখে, এটাকে বলা আমরা ফলস ইন্ডোসিয়াম। কি বলি বলো? ফলস ইন্ডোসিয়াম। তাহলে এই যে কথাগুলো বলতেছে না, এই কথাগুলো তোমার কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, তোমাকে একটু খেয়াল করাই। দেখো যে দেখো স্পোরাঞ্জিয়ামের ভিতরে রেণু বা স্পোর তৈরি হয়, তাই না? রেণু বা স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়ামগুলো গুচ্ছাকারে অবস্থান করে, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলার কিন্তু এটা আলোচনা করছি। সোরাসগুলো দেখতে কেমন? বাদামি কালারের এবং বৃক্কাকার। কেমন টাইপের? বাদামি কালার এবং বৃক্কাকার টাইপের। যেই টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয় সেটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। তাহলে খেয়াল করছো, অমরা থেকে কিন্তু, অমরা বা প্লাসেন্টা থেকে কিন্তু স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, এবং স্পোরাঞ্জিয়াম গুচ্ছ কিন্তু আমরা সোরাস বলি। আর পত্রক বা পিনার একটা পার্ট একটু বেঁকে এসে সোরাসকে মানে মানে একটু সাপোর্ট দেয়, সেটাকে বলে ফলস ইন্ডোসিয়াম। আর যেই পাতায় সোরাস উৎপন্ন হয় বা স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় বা স্পোরাঞ্জিয়াম থাকে সেটাকে বলা হয় স্পোরোফিল। তাহলে তোমাকে এতক্ষণ ধরে যা যা বলছি মিলাই নিতে পারতেছো? তাহলে তো সবগুলো কিন্তু ইজি, জাস্ট তোমাকে ইনশিওর করতে হবে তুমি ঠিকঠাক করে পড়তেছো, তাহলে দেখবে তোমাদের কিন্তু বাকিটা অনেক ইজি। গুছাই নিতে পারলে পরে কিন্তু রিভিশনটা অনেক জন্য ইজি হয়ে যায়। তাহলে দেখো একটা স্পোরাঞ্জিয়াম থেকে তুমি স্পোর তৈরি করলে, তাই না? তাহলে আমাদের একটা যে ক্যাপসুল, স্পোরের যে একটা ক্যাপসুল তৈরি হলো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের তিনটা পার্ট আছে। দেখো আমি যদি তোমাকে বলি পরিণত স্পোরাঞ্জিয়াম একটা বৃন্ত আর একটা উপবৃত্তাকার ক্যাপসুল নিয়ে গঠিত। কি বলি? যে একটা স্পোরাঞ্জিয়াম, আমি যদি বলি এই যে এখন যেটা আলোচনা করতেছি, এখন কিন্তু আমরা স্পোর পাই নাই, আমরা কিন্তু এখন একটা স্পোরাঞ্জিয়াম নিয়ে কাজ করতেছি। দেখো এই যে আমরা এইটাকে যদি আলাদা করে নিই, এই যে আমরা যদি এটাকে যদি আলাদা করে নিই, তাহলে এইটাই কিন্তু সেটা। হ্যাঁ, দেখো একটা বৃন্ত আছে আর কিন্তু একটা ক্যাপসুল আছে, তাই না? এই পার্টটাকে বলা হয় অ্যানুলাস। হ্যাঁ, এই যে পার্ট হলো অ্যানুলাস, আর এই যে এই জায়গাটা যেটা সেটা হলো স্টোমিয়াম, যে জায়গাটা ফেটে যাবে সেটা হলো স্টোমিয়াম, আর এটা হলো বৃন্ত। মনে করো সব যখন পানির অভাব দেখা যায় তখন কী হয় জানো? এই যে অ্যানুলাসে টান পরে স্টোমিয়ামটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে এই জায়গাতে স্পোরগুলো বের হয়ে আসে। আর তুমি বলতে পারো ভাইয়া স্পোরগুলো কেমন বলো তো? স্পোর মানেই হলো হ্যাপ্লয়েড। স্পোর মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে বলতে পারো ভাইয়া স্পোর তৈরি হইলো কীভাবে তৈরি হইলো? এই যে দেখতেছো না, এই যে এই যে এই যে এখানে ভিতরে যে কোষগুলো ছিল, খেয়াল করতেছো? এই যে এখানে ভিতরে যে কোষগুলো আছে এখানে সবগুলো ডিপ্লয়েড কোষ। কেন বলো তো? কেন ডিপ্লয়েড? কারণ আমার কিন্তু যে মানে আমার স্পোরাঞ্জিয়াম যেটা, সেটা কোথা থেকে তৈরি হয়েছে? অমরা থেকে তৈরি হয়েছে। অমরা মানে কি? জন্মমাতৃকোষ। জন্মমাতৃকোষ কেমন হয়? ডিপ্লয়েড হয়। আমার কিন্তু এখনও মায়োসিস হয় নাই। যদি জন্মমাতৃকোষে মায়োসিস হয়ে যেত তাহলে কিন্তু ডিপ্লয়েড হয়ে যেত। কারণ এই যে এখন পর্যন্ত যেটা আছে এখানে কিন্তু মায়োসিস হয়েছে? কোনো মায়োসিসই হয় নাই। তার এই পর্যন্ত যে স্টেজ যেটা, এই পর্যন্ত যে স্টেজ যেটা, সেটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো মায়োসিস হয় নাই। এই এখনও মায়োসিস হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার স্পোরগুলো তৈরি হয়ে গেছে, তখন কিন্তু সেগুলো হ্যাপ্লয়েড অবস্থা বের হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এই কথাটা কিন্তু বলা হয়েছে। তাহলে এখান থেকে একটু সামনে চলে আসে, এখান থেকে আমাদের কিছু প্রয়োজন নাই। স্পোরগুলা মানে উৎপাদন হবে কেমন? দেখো ক্যাপসুলের ভিতরে টিস্যুকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু, যেটা কিন্তু একটা তোমার ডিপ্লয়েড টিস্যু। কেমন? ডিপ্লয়েড টিস্যু। দেখো এটা থেকে স্পোর মাতৃকোষ তৈরি হয়, স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, এবং প্রত্যেকটা স্পোরাঞ্জিয়ামে 16টা মাতৃকোষ থাকে, এবং এখান থেকে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে টোটাল তৈরি হয় কয়টা? 64টা। এবং দেখতে এরা কেমন? বাদামি কালারের, এবং দ্বিস্তরী জার্ম পোর্ট থাকে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে মোটামুটি যদি তুমি এই কয়টা জিনিস মনে রাখতে পারো তাহলেই শেষ। কিন্তু ব্যাপারটা হয় কি, যখনই তোমার দেখো স্পোর সৃষ্টি হয়, স্পোরাঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায়, স্পোরাঞ্জিয়াম শুষ্ক হয়ে যায়, তোমার অ্যানুলাসে টান পড়ে, স্টোমিয়ামটা ছিঁড়ে যায়, আলটিমেটলি স্পোরগুলো বের হয়ে যায়। বুঝতে পারছো? এই হলো সহজ কথা। তাহলে আমি জিজ্ঞাসা করি কী হয়, তাহলে বলবা যে ভাইয়া আমাদের অমরা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছিল, স্পোরাঞ্জিয়ামের ভিতরে যে আমার জন্মমাতৃকোষ ছিল, জন্মমাতৃকোষে আমাদের মায়োসিস কোষের মাধ্যমে প্রথমে তো 16টা ছিল, সেখানে মায়োসিস কোষ হলো, 64টা স্পোর তৈরি হলো, স্পোর তৈরি হওয়ার কারণে শুকনো হয়ে গেল, শুকনো হয়ে যাওয়ার কারণে কি কোথায় টান লাগলো? অ্যানুলাসে টান লাগলো, এবং স্টোমিয়ামে ছিঁড়ে গেল, আলটিমেটলি স্পোরগুলো কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে? এই কথাটাই বলা হয়েছে এখানে। আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার। সামনে চলে আসো, গ্যামিটোফাইটিক উদ্ভিদ। তাহলে দেখো এই যে স্পোর যেটা তোমার বাইরে বের হয়ে আসলো, তাই না?
স্পোরগুলো যে বাইরে বের হয়ে আসলো, এই স্পোরগুলো কিন্তু এখন তোমার অঙ্কুরোদ্গম হবে। কী হবে? অঙ্কুরোদ্গম হবে। মাটিতে পড়ে গেল, সেখান থেকে দেখো স্পোরোফাইট থেকে মানে এই দেখো স্পোরোফাইটের সৃষ্ট বা রেণু হলো লিঙ্গধর বা গ্যামেটোফাইটের প্রধান বা প্রথম কোষ। গ্যামেটোফাইট মানে কি? গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড। তার মানে গ্যামেটোফাইট যেহেতু হ্যাপ্লয়েড, তার মানে গ্যামেটোফাইটটা সৃষ্টি হবে কোত্থেকে? হ্যাপ্লয়েড জিনিস থেকে তৈরি হবে, তাই না? মানে মূল কথা স্পোর যেটা, স্পোর তো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডের পর থেকে যেগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো আন্ডারে গ্যামেটোফাইট। তার মানে গ্যামেটোফাইটের প্রথম কোষ কি বলো তো? মানে তোমার হলো স্পোর না? তাহলে ওই কথাটাই বলতেছে কিন্তু। তার মানে তোমার স্পোর বা রেণু হলো গ্যামেটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্পোর অনুকূল পরিবেশে কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে আসলে সেটা অঙ্কুরোদ্গম হয়, ক্রমাগত মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে। দেখছো এই যে স্ট্রাকচারটা তৈরি করছে, এই স্ট্রাকচারটা কিন্তু তোমার ক্লোরোফিল থাকে, বুঝছো? এর ভিতরে কিন্তু ক্লোরোফিল থাকে এবং নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং এরা কিন্তু স্বতন্ত্র। সেই জন্যই বলছিলাম এদের স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক দুইটা দশাই স্বতন্ত্র। যদিও ডিপ্লন্টিক মানে কি স্পোরোফাইটিক দশাটা স্বতন্ত্র হওয়ার কথা শুধু, তাই না? ব্যাপারটা না, ব্যাপারটা কিন্তু স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক দুইটাই স্বতন্ত্র। খেয়াল করছো? তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি একটু জিজ্ঞাসা করি, খেয়াল করো যে এদের এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, এটা কিন্তু আসলে এটা তোমার ফার্নের গ্যামেটোফাইট এবং এটাকে বলা হয় প্রোথ্যালাস। প্রোথ্যালাস, প্রোটোনেমা কিন্তু না, প্রোটোনেমা কিন্তু না। প্রোটোনেমাটা কোথায় পেয়েছিলাম বলো তো? প্রোটোনেমাটা পাইছিলাম আমরা কিন্তু ব্রায়োফাইটাতে। কোথায় পেয়েছিলাম? ব্রায়োফাইটাতে। তাহলে আমি যদি বলি যে হ্যাঁ প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসটা আস্তে আস্তে বড় হইলো। প্রোথ্যালাসের এই যে একটা খাস দেখতেছো না, এই যে হার্ড আকৃতির এটা, এই যে খাস যেটা দেখতেছো, এখানে কি থাকবে? আর্কিগোনিয়াম থাকবে। এই পার্টটাতে কি থাকবে? অ্যানথেরিডিয়াম থাকবে। কি থাকবে? অ্যানথেরিডিয়াম থাকবে। তো ওই কথাই বলছে। দেখো প্রোথ্যালাস কেমন? উভলিঙ্গ। প্রোথ্যালাস কেমন? প্রোথ্যালাস কিন্তু উভলিঙ্গ এবং এই কিন্তু তোমার বহুকোষী স্বতন্ত্র সহযোগী। তার মানে এদের গ্যামেটোফাইটিক দশাটাও বহুকোষী। এদের গ্যামেটোফাইটিক দশাটাও বহুকোষী। খেয়াল করছো? তা আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া এতে গ্যামেটোফাইটিক দশাটা কি বহুকোষী? অবশ্যই বহুকোষী। যদিও ডিপ্লন্টিক জন্যক্রম একটু ব্যতিক্রম, তবে মূল বলতে আসলে মেইন পার্টটা হলো স্পোরোফাইটিক। যেহেতু ডিপ্লন্টিক জন্যক্রম, তবে এতে কিন্তু গ্যামেটোফাইটিক দশাটাও কিন্তু স্বতন্ত্র বহুকোষী। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো প্রোথ্যালাসটা কেমন? উভলিঙ্গ, মানে পুংজনন স্ত্রীজনঙ্গ একসাথেই থাকে। মানে তোমার উপরের দিকে থাকবে তোমার আর্কিগোনিয়াম, যেখান থেকে তোমার ডিম্বাণু তৈরি হবে, এবং নিচের দিকে থাকবে তোমার অ্যানথেরিডিয়াম, সেখান থেকে তোমার তৈরি হবে শুক্রাণু। এবং যেহেতু মানে একটাতেই পুংজননাঙ্গ স্ত্রীজনঙ্গ থাকতেছে, সেজন্য আমরা বলতেছি কি সহবাসী উদ্ভিদ। সেজন্য আমরা কি বলতেছি বলো? সহবাসী উদ্ভিদ বলতেছি। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আর এটা একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া যৌন জনন, প্রোথ্যালাসে কিন্তু যৌন জনন সম্পন্ন হয়, বুঝছো? প্রোথ্যালাসটা অ্যাকচুয়ালি কার পার্ট বলো তো? প্রোথ্যালাস কিন্তু এখন হ্যাপ্লয়েড, তাই না? প্রোথ্যালাস কিন্তু এখনো হ্যাপ্লয়েড। কেন বলতেছে দেখো, প্রোথ্যালাসে কিন্তু কোনো ডিপ্লয়েড জিনিস নাই। দেখো এখানে কিন্তু তোমার মানে ডিম্বাণু তৈরি হবে, এ কিন্তু হ্যাপ্লয়েড। এখানে শুক্রাণু তৈরি হবে, এ কিন্তু হ্যাপ্লয়েড। মানে কোনো ডিপ্লয়েড জিনিস কি আছে প্রোথ্যালাসের ভিতরে? প্রোথ্যালাসের ভিতরে কিন্তু কোনো ডিপ্লয়েড জিনিস নাই। কারণ কি? এ কিন্তু তৈরি হয়েছে স্পোর থেকে। স্পোর কেমন ছিল? হ্যাপ্লয়েড ছিল। হ্যাপ্লয়েড থেকে তো হ্যাপ্লয়েডই তৈরি হবে, তাই না? হ্যাপ্লয়েড থেকে তো হ্যাপ্লয়েডই তৈরি হবে। যতই অঙ্কুরোদ্গম হোক, ডিপ্লয়েড হয়ে যাবে কি? ডিপ্লয়েড তো হয়ে যাবে না। ডিপ্লয়েড তখনই হবে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। তার মানে কি এখানে কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাই না? প্রোথ্যালাস থেকে আস্তে আস্তে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, তারপরে কিন্তু এরা মিলিত হইতে পারবে। তাহলে দেখো ওই কথাটাই বলা হয়েছে যৌন জননে চলে আসো। যৌন জননটা কিন্তু আসলে প্রোথ্যালাসের ভিতরে হচ্ছে। প্রোথ্যালাস কিন্তু তৈরি হয়েছিল কোত্থেকে বলো তো? প্রোথ্যালাস কিন্তু অযৌন জননে স্পোর থেকে তৈরি হয়েছিল। খেয়াল করছো? মানে প্রোথ্যালাসটা কিন্তু অযৌন জননে স্পোর অঙ্কুরোদ্গম হয়েই তৈরি হয়েছিল। ওই স্পোরের ভিতরে যে তোমার শুক্রাণু ডিম্বাণু থাকতেছে, ওই দুইটা মিলিত হলে এখন কিন্তু যৌন জনন হবে। তো সবই কিন্তু দরকার। তাহলে দেখো প্রোথ্যালাসে তোমার যৌন জনন সম্পন্ন হয়, নিম্নতলে খাঁজে কাছাকাছি আর্কিগোনিয়াম থাকে, এখান থেকে তোমার ডিম্বাণু তৈরি হবে। আর এখানে তোমার অ্যানথেরিয়াম থেকে তোমার তৈরি হবে, এটা প্রোথ্যালাসকে মানে সহবাসী উদ্ভিদ বলতেছি। স্ত্রীজনক আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির ডিম্বাণু তৈরি হবে, এবং এখানে কি থাকবে? ম্যালিক অ্যাসিড থাকবে, মিউসিলাস থাকবে। আর নিচের দিকে যদি বলি যে ভাই এখানে অ্যানথেরিডিয়াম, অ্যানথেরিডিয়ামে আমাদের পুংজননকে বলছে অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়ামটা কেমন? গোলাকৃতির, এবং এর ভিতরে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ডোসাইট থাকে। 64টাও না, 16টাও না। তোমরা 16টা দাগাও, 64টা দাগাও। কোশ্চিন করে মাঝে মধ্যে যে এখান থেকে কয়টা অ্যান্ডোসাইট থাকে, তোমরা 16টা দাগাও না 64টা দাগাও। কয়টা থাকবে? 20 থেকে 50টা থাকবে। কয়টা থাকবে? 20 থেকে 50টা থাকবে। এবং এর ভিতরে দেখো এখানে তোমার বেশ কিছু দেওয়াল কোষ থাকবে। দেখো এখানে মনে হয় বেশ কিছু বলয় কোষ বা রিং সেলের কথা বলছে, একটা ঢাকনা কোষের কথা বলছে। এবং এখান থেকে যে তোমার শুক্রাণুগুলো তৈরি হচ্ছে এবং এদের ফ্লাজেলা থাকবে, বহু ফ্লাজেলা, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করি ভাইয়া ব্রায়োফাইটার ফ্লাজেলা কয়টা? ব্রায়োফাইটা কিন্তু তোমার ফ্লাজেলা কয়টা বলো? দুইটা। ব্রায়োফাইটার ফ্লাজেলা কয়টা? দুইটা। কিন্তু টেরিডোফাইটার ফ্লাজেলা কয়টা বলো তো? বহুকোষী ফ্লাজেলা কয়টা? বহুকোষী ফ্লাজেলা কয়টা? সরি, বহু ফ্লাজেলা, ঠিক আছে? মানে তোমার বহু ফ্লাজেলা। তাহলে জিনিসটা মনে রাখবা। আর বহু ফ্লাজেলা হইলে সেটাকে আমরা বলি অ্যানথেরোজয়েড। সেটাকে আমরা কি বলি? অ্যানথেরোজয়েড। তাহলে সেটা মনে রাখতে হবে। তাহলে এই যে দেখো তোমার ঢাকনা কোষ, যে ঢাকনা যেটা সেটা তোমার সরে গেলে তোমার এই যে শুক্রাণুগুলো সেগুলো তোমার বের হয়ে আসবে, পানির সংস্পর্শে এসে ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে সেটা কিন্তু তোমার কোথায় যাবে? আর্কিগোনিয়ামে চলে যাবে ডিম্বাণুকে নিষিক্ত করতে। তাহলে দেখো নিষেকের প্রক্রিয়াটা ওই কথাটাই বলা আছে। শিশির বিন্দুর কারণে আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, আলটিমেটলি যা যা আছে সেখান থেকে তোমার জাইগোট তৈরি হলো।
তার মানে কি, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু যা ছিল মানে তোমার প্রোথ্যালাসের ভিতরে যা যা ছিল সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড ছিল। যেই মাত্র নিষেকটা হয়ে গেছে এখন কিন্তু ডিপ্লয়েড হয়ে গেছে, তার মানে কি স্পোরোফাইটিক দশা শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তার মানে স্পোরোফাইটিক দশাটা কিন্তু শুরু হয়েছে জাইগোট থেকে। কারণ কি স্পোরোফাইটিক মানেই হলো ডিপ্লয়েড। তো প্রথম ডিপ্লয়েড স্টেজটা কোনটা? জাইগোট না? তার মানে জাইগোট হলে স্পোরোফাইটের প্রথম কোষ না? এই কথাই বলা হয়েছে। চলে আসে সামনে। তাহলে দেখো জাইগোট বা ওস্পর স্পোরোফাইটের প্রথম কোষ, তাহলে সেটা মনে রাখবে, এখান থেকে আমাদের আর কিছু প্রয়োজন নাই। আর সামনে চলে আসো, টেরিসের জীবনচক্র বা যৌনক্রম, এই ব্যাপারটা একটু তোমাদের খেয়াল করাই দিই। হ্যাঁ, দেখো আমরা কিন্তু বলছিলাম, আমরা কিন্তু বারবার বলতেছি আমাদের হ্যাপ্লন্টিক যৌনক্রম, ডিপ্লন্টিক যৌনক্রম, দুইটা যৌনক্রম আছে। হ্যাপ্লন্টিক যৌনক্রম মানে কি? হ্যাপ্লন্টিক যৌনক্রম মানে হলো মানে হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, মানে গ্যামেটোফাইটিক অবস্থাটা হবে স্বতন্ত্র, ঠিক আছে? আর স্পোরোফাইটিক দশাটা হবে মানে তোমার স্বতন্ত্র হবে না, মানে স্পোরোফাইটিক দশাটা গ্যামেটোফাইটিক দশার উপর নির্ভরশীল হবে। কোথায়? সেটা হলো তোমার হ্যাপ্লন্টিক যৌনক্রমের ক্ষেত্রে। এখন কথা হবে ডিপ্লন্টিক যৌনক্রম। ডিপ্লন্টিক যৌনক্রম মানে কি? ডিপ্লন্টিক যৌনক্রম মানেই হলো তোমার ডিপ্লয়েড অবস্থা, মানে স্পোরোফাইটিক অবস্থাটা। এই কথাগুলো লিখে নিও, এই কথাগুলো অবশ্যই লিখে নিবা, নাহলে কিন্তু একটু মনে থাকবে না, সুন্দর করে ভুলে যাবা। তাহলে আমি একটু বলে দিই যে ভাইয়া হ্যাপ্লন্টিক যৌনক্রম মানে হইলো হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইটিক অবস্থাটা হলো স্বতন্ত্র। এবং এই যেহেতু স্বতন্ত্র, তার মানে স্পোরোফাইটিক দশাটা এর উপর নির্ভরশীল হবে। ডিপ্লয়েটিক মানে কি? ডিপ্লয়েড অবস্থাটা মানে ডিপ্লয়েড অবস্থা বা স্পোরোফাইটিক অবস্থাটা তোমার স্বতন্ত্র, গ্যামেটোফাইটিক দশাটা এর উপর নির্ভরশীল হবে, তাই তো? মানে এটা হলো হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক ইন জেনারেল। তবে টেরিডোফাইটের ক্ষেত্রে তোমার যদিও ডিপ্লন্টিক যৌনক্রম, তার মানে কি যেহেতু তোমার টেরিডোফাইটের ক্ষেত্রে ডিপ্লন্টিক যৌনক্রম, তাহলে হওয়ার কথা ছিল কি? ডিপ্লয়েড অবস্থা বা স্পোরোফাইটিক অবস্থাটা স্বতন্ত্র হওয়ার কথা ছিল, আর হ্যাপ্লয়েড অবস্থা বা গ্যামেটোফাইটিক অবস্থাটা তোমার ডিপ্লয়েড অবস্থার উপর মানে স্পোরোফাইটিক উপর নির্ভরশীল হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ব্যাপারটা এরকম না। তোমার হ্যাপ্লয়েড অবস্থা সেটাও স্বতন্ত্র, ডিপ্লয়েড অবস্থা ওটাও স্বতন্ত্র। এটাই তোমার এখানে ব্যতিক্রম। কেন? কারণ এই যে হ্যাপ্লয়েড অবস্থা যেটা, সেটা যেমন তোমার অঙ্কুরোদ্গম হচ্ছে, সেটা যে তোমার স্পোর তৈরি করলো, স্পোর থেকে যে তোমার অঙ্কুরোদ্গম হইলো, প্রোথেলাস তৈরি করলো, সেটা কিন্তু তোমার ক্লোরোফিল থাকে এবং সে কিন্তু নিজে নিজে তৈরি করতে পারে, সেই জন্য কিন্তু আসলে স্বতন্ত্র এবং বহুকোষী। তাহলে ওই কথাটাই বলা হয়েছে। তাহলে দেখো যে ওই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করে দেখো। স্পোরোফাইটিক যৌনক্রম মানে কি? স্পোরোফাইটিক যৌনক্রম মানে হলো ডিপ্লয়েড, ঠিক আছে? ডিপ্লয়েড টেইসের উদ্ভিদ দেহটা কিন্তু ডিপ্লয়েড। আর দেখো সোরাস হলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, এটা কিন্তু অলরেডি আলোচনা করছি। স্পোরাঞ্জিয়ামের ক্যাপসুলের ভিতরে 16টা ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থাকে, যেখানে মাইসিস কোষের মাধ্যমে 64টা স্পোর তৈরি হয়, তাই না? এই কথাটাই বলা হয়েছে। আর যদি বলি যে কোনো জীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য ক্রমাগত ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড এটা যে চেঞ্জ, যেটা সেটাকে যৌনক্রম, এটাও তোমাদের অলরেডি আলোচনা করে ফেলছি। এখান থেকে আর কিছু আমাদের দরকার নাই। দেখো এই যে স্টেজ যেটা, সেটা কিন্তু আমাদের গ্যামেটোফাইটিক যৌনক্রম। কেন বলতো? গ্যামেটোফাইটিক মানে হলে হ্যাপ্লয়েড, তার মানে যতটুকু জিনিসটা যতক্ষণ পর্যন্ত হ্যাপ্লয়েড থাকবে সেটা গ্যামেটোফাইটিক যৌনক্রম। দেখো হ্যাপ্লয়েডটা শুরুই হয়েছে কিন্তু যে স্পোর মাতৃকোষ থাকে, এই স্পোর মাতৃকোষ পর্যন্ত কিন্তু ডিপ্লয়েডই ছিল, স্পোর মাতৃকোষ পর্যন্ত কিন্তু ডিপ্লয়েডই ছিল। যখনই মাইসিস হয়ে গেল, স্পোর তৈরি হয়ে গেল, স্পোরই কিন্তু তোমার এই গ্যামেটোফাইটিক যৌনক্রমের প্রথম কোষ, তাই না? তাহলে দেখো অঙ্কুরোদ্গম হইলো, প্রোথেলাস তৈরি হইলো, প্রোথেলাসের ভিতরে তোমার এই যে আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম, এই যে তোমার মাল্টিফ্লাজিলেট মানে অনেকগুলা মানে ফ্লাজেলা সম্বলিত শুক্রাণু মিলিত হইলো, জাইগোট তৈরি হওয়া মাত্রই সেটা কিন্তু তোমার স্পোরোফাইটিকে চলে আসলো। কেন? স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড, ডিপ্লয়েড জিনিসটা গ্যামেটোফাইটিক মাঝে থাকবে না, তাই না? তাহলে দেখো গ্যামেটোফাইটিক জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে তোমার একটু আস্তে আস্তে বড় হইতে থাকলো। তারপর দেখো এই যে তোমার একটা বড় উদ্ভিদ হইলো। আমরা বলছিলাম না, বড় উদ্ভিদের যে পাতার একটা কোষ থাকে, কিছু কোষ থাকে যেগুলোকে বলা হয় অমরা, অমরাতে তৈরি হয় কি স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম যেই পাতায় থাকে সেগুলোকে বলা হয় কি স্পোরোফিল। তাহলে তোমার দেখো অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় কি সোরাস। তাহলে এই যে একটা স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়াম থেকে কী তৈরি হবে? স্পোর তৈরি হবে। কেন? স্পোরাঞ্জিয়ামে স্পোর মাতৃকোষ থাকে, স্পোর মাতৃকোষ থেকে দেখো স্পোরাঞ্জিয়ামে সোরাস, সোরাসের থেকে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামে থাকে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে মাইসিস কোষীয়জনের মাধ্যমে আমার কিন্তু স্পোর তৈরি হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো ওই ব্যাপারটাই বলা হয়েছে। গ্যামেটোফাইটিক যৌনক্রমটা কি দেখো, স্পোর মাতৃকোষ মাইসিস কোষীয়দের মাধ্যমে বিভাজিত হয়ে যেটা তৈরি করলো সেটাই হলো গ্যামেটোফাইটের প্রথম ধাপ। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস তৈরি করে। কি তৈরি করে? প্রোথ্যালাস তৈরি করে, যেটা গ্যামেটোফাইটিক পর্যায়ে সৃষ্টি করে। প্রোথ্যালাসে আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম থাকে, এখানে ডিম্বাণু শুক্রাণু তৈরি হয় এবং এদের নিষেকের ফলে যে ডিপ্লয়েড স্পোর তৈরি হলো সেইটাই কিন্তু স্পোরোফাইটিক পর্যায়ে প্রথম কোষ। কেন? স্পোর মানে জাইগোট, জাইগোট মানে ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কিন্তু স্পোরোফাইটিক। ব্যাপারটা ক্লিয়ার? মানে ব্যাপারগুলো কিন্তু একটু বোঝার মতো, বুঝতে পারছো? যত ভালো বুঝতে পারবো তত তোমার ইজি হয়ে যাবে। তাহলে দেখো যে এই যে টেরিসের ক্রমানুগত যে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক আসতেছে, এটাই হলো তোমার মেইনলি যৌনক্রম। দেখো এখানে না এই যে টেরিসের যে যৌনক্রমে বা তুমি যদি একটু মানে ফেসটা দেখো, দেখো স্পোরোফাইটিক অবস্থাটা কিন্তু আসলে বেশি সময় থাকে, তাই না? কারণ কি? যেহেতু একটা ডিপ্লন্টিক যৌনক্রম, ডিপ্লন্টিক যৌনক্রম মানে কি? ডিপ্লয়েড অবস্থার আমি যদি ডিপ্লন্টিক যৌনক্রম মানে আমি একটা টেরিফাইটিক আনতে বললাম, তুমি ওরা যে অবস্থায় যে পাবা
সে আসলে ডিপ্লয়েড অবস্থায় আছে, মানে বেশিরভাগ সময় সে ডিপ্লয়েড অবস্থায় থাকে, মানে স্পোরোফাইটিক অবস্থায় থাকে। তাহলে তুমি বুঝতে পারতেছো স্পোরোফাইটিক দশাটা হলো বেশি সময় থাকে। তার মানে স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক দশার সময় কিন্তু সেম না, তাই না? দশার সময় কিন্তু সেম না। দেখো তুমি কথাটা বলছে যে স্পোরোফাইটিক পর্যায়টা কিন্তু দীর্ঘ, গ্যামেটোফাইটিক পর্যায়টা কিন্তু সংক্ষিপ্ত। সেই জন্য দেখবা যেহেতু তোমার এবং উভয় পর্যায়ে কিন্তু আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতি এবং স্বতন্ত্র, মানে আকার আকৃতিতেও কিন্তু ভিন্ন, আকার আকৃতিতেও কিন্তু ভিন্ন। মানে আকার আকৃতি মানে কি মরফোলজি, যেহেতু ভিন্ন তার মানে হেটারো, তার মানে দেখো হেটারোমরফিক জনক্রম, খেয়াল করছো? হেটারোমরফিক জনক্রম মানে কি আকার আকৃতিতে ভিন্ন এরকম জনক্রম। তারপর দেখো যে জনুক্রমে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুইটা দশা সমান তাকে বলা হয় ডিপ্লোবায়ান্টিক। কিন্তু আমাদের ক্ষেত্রে কি সমান? আমাদের ক্ষেত্রে সমান না, সেজন্য আমরা বলি কি হেটারোবায়ান্টিক, বুঝতে পারছো? তাহলে আমি জিজ্ঞেস করি যে ভাইয়া আমাদের টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি বলতো? হেটারোমরফিক পাচ্ছি এবং হেটারোবায়ান্টিক পাচ্ছি। হেটারোবায়ান্টিক মানে কি সময় রিলেটেড। স্পোরোফাইটিকের সময় আর গ্যামেটোফাইটিকের সময় কি সেম না? কেন হেটারোমরফিক বলতেছি? কারণ তোমার স্পোরোফাইটিকের সময় গাছ ছিল, মূল কাণ্ডটা পাতা ছিল। গ্যামেটোফাইটিক কিন্তু গাছ তো নাই, কি হয়েছে একটা হার্ট শেপ, একটা তোমার পিণ্ডাকার দলাকার এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছে, মানে আকার আকৃতি আলাদা। তাহলে কী হবে? হেটারোমরফিক হবে। তাহলে কথা কি বলছো? ওকে, তাহলে সেটা মনে রাখবা, অর্থনৈতিক গুরুত্বটা একটু দেখো। আর লাস্ট টপিক আমরা একটু দেখি পার্থক্যটা। এটা হলো মূল উদ্ভিদে গ্যামেটোফাইটিক, কারণ কি হ্যাপ্লন্টিক জনক্রম, এটা ডিপ্লন্টিক জনক্রম, তার মানে এটা হলো গ্যামেটো মানে স্পোরোফাইটিক হবে। এটা স্পোরোফাইটিকটা গ্যামেটোফাইটিক উপর নির্ভরশীল, এটা কিন্তু স্বতন্ত্র। এটা প্রোটোনেমা তৈরি করে, আর এটা কিন্তু প্রোথেলাস তৈরি করে। এটা অভাস্কুলার, এটা ভাস্কুলার। এটা কিন্তু সোরাস উৎপন্ন হয় না, সোরাস উৎপন্ন হয়। এটা দ্বিফ্লাজেলা, এটা কিন্তু বহুফ্লাজেলা। তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম সেটা কিন্তু আমাদের অলমোস্ট কিন্তু শেষ। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের আর কিছু নাই, চ্যাপ্টার শেষ। সো এতক্ষণ যে ক্লাস নিলাম মোটামুটি চ্যাপ্টারটা কিন্তু একটু ছোট, বেশ ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চিন হয়, হাতে কোনো অল্প কিছু কোশ্চিন আছে। হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, স্পোরোফাইটিক, গ্যামেটোফাইটিক, এই ব্যাপারগুলো যখন তুমি বুঝে উঠতে পারবা তোমাদের জন্য কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করছি যতটুকু তোমাদের জন্য ইজি করে দেওয়া যায়, অ্যান্ড ইনশিওর করার চেষ্টা করবা এই চ্যাপ্টারটা তুমি বারবার বারবার রিভিশন দিচ্ছ, এবং এই চ্যাপ্টারে যে ব্যাপারগুলো থাকতেছে, যে বোঝার মতো কনসেপচুয়াল যে জিনিসগুলো থাকতেছে সেটা তুমি অন্তত ইনশিওর করতেছো, বারবার বারবার রিভিশন দিয়ে সেটা আত্মস্থ করে রাখতেছো। আই থিঙ্ক মানে শৈবাল সত্ত্বের থেকে অন্তত এই চ্যাপ্টারটা ইজি। আর চেষ্টা করছি তোমাদের যতটুকু ইজিলি করে দেওয়া যায়, যেহেতু তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের তার রিটেন লিখতে হচ্ছে না, সেটা কিন্তু সবগুলো কিন্তু তোমাদের দরকার নাই। তবে তোমাদের কিন্তু কনসেপ্ট খুবই ক্লিয়ার থাকতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু কোনোভাবে অ্যান্সার করতে পারবে না। দেখো হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক এইটার ব্যাপারটা যদি তুমি ক্লিয়ার করতে না পারতে তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাইতে, তাই না? তো সেজন্য যেটা বললাম যে বারবার বলতেছি তোমাকে ইনশিওর করতে হবে যে তুমি ভালো একটা কনসেপ্ট রেডি করতেছো, কারণ তোমার যত কনসেপ্ট ভালো হবে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। ওকে, সো আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি, অ্যান্ড আমাদের আর লাস্ট দুইটা ক্লাস বাকি। আমরা আগামীকাল অ্যান্ড পরশু দিন ইনশাল্লাহ ক্লাসগুলো নিয়ে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যার দুইটা চ্যাপ্টার সেটা আমরা শেষ করে ফেলবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।